আপনার ফোন তো আবার ইউজ করে রাখছেন। ইউজ করে রাখছি। আর আমরা তুমি এখন দিয়ে দিও। লাইভে চলে এসেছি। কবি রেজাউদ্দিন স্টালিন এবং আমি কাজী জহিরুল ইসলাম, আমরা দুজন আজকে আমাদের লেখা কবিতাগুলো আপনাদের পড়ে শোনাবো। আম, আপনারা জানেন যে কবি রেজাউদ্দিন স্টালিন আম, বাংলা ভাষার একজন অন্যতম শক্তিশালী কবি, একজন অন্যতম প্রধান কবি আমি বলবো। তার সময়কালে আহ, এত ক্ষুরধার কবিতা আমরা খুব কম পেয়েছি। তো কবি রেজাউদ্দিন স্টালিন তার অনেক জনপ্রিয় কবিতা আছে, সেই সব কবিতা আজকে আমাদের পড়ে শোনাবেন। আর সেই সঙ্গে আমিও আমার লেখা কিছু কবিতা পড়ে শোনাবো। তো স্টালিন ভাই, আমি আগে শুরু করবো না আপনি শুরু করবেন? তুমি শুরু করার আগে তোমার সম্পর্কে একটু বলি। কাজী জহিরুল ইসলাম আমার দীর্ঘদিনের পরিচিত। ও যখন একটি সাপ্তাহিকে কাজ করতো পূর্ণিমাতে, তখন ওর সঙ্গে আমার পরিচয়, এবং আমি দেখেছি ও নিবেদিত প্রাণ কবি। রবীন্দ্রনাথ যে বলেছিলেন যে শৌখিন মজদুরি সে করে না, সে সার্বক্ষণিক কবিতা নিয়ে ভাবে। জীবনের অন্যান্য প্রয়োজনে তার চাকরি করতে হয়েছে, বিদেশে যেতে হয়েছে, যেখানে সে গেছে, কিন্তু কবিতা তাকে ছাড়েনি, সেও কবিতাকে ছাড়েনি। এই যে কবিতার সঙ্গে তার ঘনিষ্ঠতা, এটাই আমার সবচেয়ে বেশি আকর্ষণ করে। এবং খুব সদালাপী, মিষ্টভাষী, বন্ধুবৎসল। ও দেশে বিদেশে ওর অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছে, সেটা আমার খুব ভালো লাগে। 80-র দশকের শেষ দিকে তার আবির্ভাব। তবে তার উত্থানটা হয় 90-এর প্রথমে, এবং 90-এর প্রথমে হলেও 80-র শেষ দিকে সে এসছে। আমরা যদি তাকে 90 দশকের প্রথম দিককার একজন কবি বলি, তাহলে সে 90 দশকের সবচেয়ে আহ, আহ, গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আলোচিত, এবং আমি বলবো যে আহ, একটু ব্যতিক্রমী চিন্তার কবি কাজী জহিরুল ইসলাম। তার কবিতা শুধুমাত্র দেশীয় উপাদান, দেশীয় বিষয়, দেশীয় রাজনীতি এবং সংস্কৃতিতে লালিত নয়, বরং একটি বৈশ্বিক আবহ তার কবিতার মধ্যে কাজ করে। এবং তার কবিতায় যে সমস্ত উপমা, ইমেজ, চিত্রকল্প তিনি ব্যবহার করবার চেষ্টা করেন, সেগুলিও তার মধ্যে একটা নিজস্বতা আমি লক্ষ্য করি। আমি এই জন্য জহিরের সঙ্গে আজকে কবিতা পড়তে সম্মত হয়েছি, এই জন্য যে যে ওর কবিতার কিছু কিছু গুণ, আমাকে সদ্গুণ বলবো, আমাকে আকর্ষণ করে। এবং আমি সহসাই কারোর সঙ্গে, আমাকে অনেকে এর আগে কবিতা পড়বার জন্য আমন্ত্রণ জানিয়েছে যুগল কবিতার আসর মঞ্চে এবং টেলিভিশনে, আমি সেগুলো করিনি। তো আজকে এই করোনাকালীন সময়ে আমার খুব ভালো লাগছে যে জহির আমেরিকায় আছে, আমি বাংলাদেশে। এতদিন পরে আমাদের যে সংযোগটা হয়েছে, আমরা মাঝে মাঝে লাইভে আরেকটি অনুষ্ঠান করছি, কফি ও কবিতা, সেটিও ভালো লাগছে। আজকে রাত 11টার সময় আমরা শামসুর রহমানকে নিয়ে কথা বলবো। কাজী জহির সেটার আয়োজন করেছে, সেজন্য তাকে ধন্যবাদ। বাংলা কবিতার পাঠক এবং যারা বাংলা কবিতাকে লালন করেন হৃদয়ে, তাদের হয়তো কিছুটা ভালো লাগতে পারে। যদি ভালো লাগে, আমরা খুবই খুশি হব। আমি জহিরকে তার নিজের লেখা 3টি কবিতা প্রথমে পড়তে বলবো। অনেক ধন্যবাদ স্টালিন ভাই। আমি প্রথমে যে কবিতাটি পড়ছি, এটি আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম আসার আগে যে তোমার কোনো পছন্দের কবিতা আছে কিনা আজকে পড়বো। তো সে আমাকে একটি কবিতার কথা বলেছে, সেই কবিতাটির শিরোনাম পা। এটি মুক্তিযুদ্ধের উপর লেখা। আমি সেই কবিতাটি দিয়ে শুরু করছি। আজকে দুটো পা কিনেছি আমি, ওই দুটো পা ছিল না খুব দামি, পড়েই ছিল অবহেলায় খোলা টেবিলটাতে, কি খুঁজতে কি খুঁজে পেলাম ওরা আমার হাতে। মোটাসোটা মাংসল পা, রংটি খুবই কালো, কি বিচ্ছিরি নখের উপর পড়লো এসে আলো। ওখানে তো কাদামাটি, দূরের ধুলি ঝড়, পায়ের উপর তখন দেখি খাড়ায় কাব্বর। ৭১ এই দুপায়েই মারিয়ে কাদা জল, এনেছিল এক মুঠো রোদ টকটকে উজ্জ্বল। হঠাৎ আমায় হেঁচকা টানে নামিয়ে দিল পথে, কোথায় যেন লাগলো আঘাত, অচেনা কোন ক্ষতে। একাব্বরের পাশে আমি সমান্তরাল কাঁধ, ৯০ তো গুড়িয়ে দিলাম স্বৈরাচারের বাঁধ। আজকে এমন ভীতু আমি, বুক কাঁপে থরথর, ব্যক্তিগত সুখে আমার নিমগ্ন অন্তর। আমার দেশের জমি চষে অন্য দেশের ভূত, সুখে আমি আঙুল চুষি, আহা কি অদ্ভুত। হে পাও, সুখী পাও, পথে নেমে যাও, আরো যত পাও আছে সাথে করে নাও। ২ থেকে ৪, ৮, ১৬ হয়ে যাক, রাজপথ আলপথ সরবে দাঁড়াক। আজ যে দুটো পা কিনেছি, এই দুটো পা কার,
এই দুটো পা বদলা বদলা নেবে সমস্ত হত্যার। এই দুটো পা বাংলাদেশের জমিন থেকে আসা, এই দুটো পা একাব্বর আর মঞ্জুর আলী চাষা, এই দুটো পা একাত্তরের, এই দুটো পা লাল, এই দুটো পা গণতন্ত্রের মিছিল কি উত্তাল, এই দুটো পা রুখে দেবে কারসাজি রামপাল, এই দুটো পা মারিয়ে দেবে অশুভ জঞ্জাল। মেলার মাঠে চলছে কানাঘুষা, মেয়েটি যেন আরক্তিম একুশা, বলছে আমায় পা দুটি কি দেব, আমিও ভাবি ওই দুটি পা নেব। এই দুপায়ে কেমন যেন জলোচ্ছ্বাসের গান, এই দুপা কি দেবে আমায় পথেরই সন্ধান। এই দুপায়ের উপর খাড়া গাজী একাব্বর, এই দুটি পা লোহার মতো সুদৃঢ় প্রস্তর, এই দুপায়ে গর্জে ওঠে অনন্য সংঘাত, এই দুপাই গুড়িয়ে দেবে দূরের কালো হাত। বাহ, সুন্দর। মাত্রাবৃত্তে লেখা কবিতাটি খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ স্টালিন ভাই। এবার আমি এরকম সহজ দু একটি কবিতা দিয়ে শুরু করি, তারপরে একটু ভিন্ন ধরনের নিরীক্ষাধর্মী কবিতায় যাব। এবারের কবিতা তুই তিন। তুই নিয়ে আমি এর আগে আরো দুটি কবিতা লিখেছি, এটি সম্প্রতি লেখা। মাঝখানে এক নদী, তবুও তুই লুকিয়ে থাকিস, লাফিয়ে পড়ি যদি, সন্ধ্যা হলেই ডাকিস, আলোয় যদি ভয়, আমাকে তুই অন্ধকারে রাখিস। যা কিছু তোর আমার সাথেই হয়, কষ্টে আমি, সুখেও আছি, আমিই কি বিস্ময়, তোর জন্যেই বাঁচি, পাবো না যে তা তো জানি, তবু আমার ভাবনায় স্বাদ পাচি। মনে মনে সাজাই তোকে রানী, অহরাত্র মুক্ত মানিক খোঁজা, জানি অহেতুক হয়রানি। ঘুম আসে না, স্বপ্নে দুচোখ বোজা, তোর জন্যে উপোস করি, মানত করি রোজা। তুই যে আমার বেহেশতের অপ্সরী, অশ্রু জলে তোর জন্যে নুনের প্রাসাদ গড়ি। বাহ, এবার আরেকটি কবিতা পড়ছি, এরকম সহজ কবিতাই কিছুটা প্রতিবাদী। এই কবিতাটি আমি গত অক্টোবরে ঢাকা থেকে নিউ ইয়র্কে আসার পথে দুবাই এয়ারপোর্টে যখন অপেক্ষা করছিলাম সেই সময় লেখা, দুবাই এয়ারপোর্টে বসে 18ই অক্টোবর 2019 তারিখে। কবিতার শিরোনাম দিন আসবেই। ভয় নেই, ভয় নেই, আলো জ্বলবেই, কাঁটা সরিয়ে আলো ছড়িয়ে পথ চলবেই। ওরা আসছে, ওরা আসছে, কথা বলবেই। ভয় নেই, ভয় নেই, আলো জ্বলবেই। সত্যের কাছে মিথ্যের দল হারবেই, দখলের দিন হবে শেষ, পথ ছাড়বেই। আজ পারছে না তাতে ভয় কি, কাল পারবেই। সত্যের কাছে মিথ্যের দল হারবেই। ঘোর তমসা কেটে উজ্জ্বল ভোর ফুটবেই, ভরা নাব্যতা কেটে জলধারা দ্রুত ছুটবেই। যারা হামাগুড়ি তারা দৃপ্ত পায়ে শিগগির ছাদে উঠবেই। ঘোর তমসা কেটে উজ্জ্বল ভোর ফুটবেই। ওরা মরচে পড়া তালা ভেঙে দোর খুলবেই, শূন্য ডালে শিগগির পাতা খলবল করে দুলবেই। নৈতিকতা সত্যের সেই ঝান্ডা ওরা তুলবেই, ওরা মরচে পড়া তালা ভেঙে দোর খুলবেই। জালিমের কাল ঠিক হবে শেষ, দিন ঘুরবেই, আকাশের নীলে মুক্ত পাখি সহসাই দেখো উড়বেই। যারা হিংসুটে তারা নিজেদের গড়া অগ্নির দাহে পুড়বেই। জালিমের কাল ঠিক হবে শেষ, দিন ঘুরবেই। প্রত্যাশা তুমি ছেড়ো না হে, দিন আসবেই। পুষ্পের মতো শিশুদের দল পুষ্পের হাসি হাসবেই। সাহসের সাথে সত্যকে লোকে একদিন ভালোবাসবেই। প্রত্যাশা তুমি ছেড়ো না হে, দিন আসবেই। ধন্যবাদ। এবার স্টালিন ভাই আপনার তিনটি কবিতা শুনি আমরা। আমি যাবো তার আগে জহিরের কবিতা সম্পর্কে বলে, আরো বারে বারে বলছিল সহজ কবিতা। আসলে জহির পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কবিতাগুলা, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কবিতাগুলো সহজ, এবং সহজ কিন্তু গভীর, সেই কবিতাগুলোই টিকে আছে। আমরা যারা খুব আরো অন্তর কবিতা, দুরূহ কবিতা পাঠ করে যার মর্মোদ্ধার খুব কঠিন হয়ে ওঠে, সেই কবিতাগুলো কিন্তু মুখে মুখে ফেরে না, বরং অনেক সহজ করে গভীর কথা বলার কবিতাগুলোই পৃথিবীতে টিকে থাকে। তার উদাহরণ হচ্ছে আমরা জানি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এর মধ্যে কিন্তু কোনো গভীর মানে কথা নেই, জটিল কিছু নেই, খুব সহজ করে একটা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে। যেজন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় যায়, টিকে আছে পৃথিবীতে, তাই না?
সতত হে নথ তুমি পরমুর মনে, সতত তোমারই কথা ভাবি। এসব আমরা বুঝি এবং এই বৌদ্ধ কবিতাগুলোই আসলে পৃথিবীতে থাকে। তোমার যে কবিতাগুলো তুমি পড়েছো এগুলো খুবই বোধগম্য কবিতা, সহজ কিন্তু গভীর। এইসব দূরা দিবে, ধরে রাখতে পারবে পাঠককে। আর আহ, কিছু অন্তর্গামী কবিতা পাঠক কবি নিজেই লেখেন, সেটা নিজের জন্যই তিনি লেখেন, মাঝে মাঝে নিজেকে আবিষ্কার করবার জন্য লেখেন, সে কবিতারও মূল্য আছে। আমি প্রথমে আমার জীবনের প্রথম একটি কবিতা, যে কবিতা আমি ভাবলাম যে এই আমার কবিতা হলো, এটাই হলো আমার প্রথম কবিতা, এটা হলো সেটা আমি বুঝলাম কবিতাটি লেখার পরে, এবং সেটা আমি খুব সাহস করে 1980 সালে সরি আমি পাঠালাম আহ, সাপ্তাহিক বিচিত্রায়। তখন বিচিত্রা দেখতেন সাজ্জাদ কাদির। কবি সাজ্জাদ কাদির এখন নেই, উনি 60 দশকের একজন শক্তিমান কবি, তাকে আমরা চলন্ত অভিধান হিসেবে আখ্যায়িত করে থাকি। তো সাজ্জাদ ভাই যে ওই পাতা দেখতেন তো আমি জানতাম না, আমি সাহিত্য সম্পাদক সাপ্তাহিক বিচিত্রা একটা পোস্টে পাঠিয়েছিলাম কবিতাটি। 2-3 সপ্তাহ পরে ছাপা হলো বিচিত্রা, এবং আমি মোটামুটি আপনি তারপরে তখন একটা যশোরে থাকতেন? তখন আমি যশোরে থাকি, তখন আমি একটা তখন কবি কি আপনি স্বীকৃতি, স্টুডেন্ট? আপনি আপনি তখন স্টুডেন্ট, তখন আমি মানে অনার্স একদম শেষ বর্ষের দিকে আছি। শেষ বর্ষ না, নিম্ন দ্বিতীয় বর্ষ। তো 80-81 সাল থেকে কবিতাটি ছাপা হলো। তারপরে আমি 83-তে ঢাকায় চলে এলাম। আসার পরে সাজ্জাদ ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে, আমি তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি, এবং সারা জীবনই যখনই সাজ্জাদ ভাইয়ের সঙ্গে আমি কখনো কোনো অনুষ্ঠানে কবিতা পড়তে যেতাম, আলোচনা করতে যেতাম, আমি কৃতজ্ঞতা স্বীকার করতাম। হয়তো বিচিত্রায় ওই কবিতাটি না ছাপা হলে আমি হয়তো এত পূর্ণ উদ্যমে আরো কবিতা লেখা শুরু করতাম না। মানুষের প্রেরণা লাগে, নিশ্চয়ই জহিরেরও এরকম অনেক প্রেরণার কাজ করেছে কোনো না কোনো সময়। আমি প্রথম কবিতাটি পড়ছি, কবিতাটির শিরোনাম হচ্ছে দরজা। সাজ্জাদ ভাইও আমার অনুপ্রেরণাকারীদের একজন। আমি দীর্ঘদিন সাজ্জাদ ভাইয়ের সান্নিধ্যে ছিলাম, সপ্তাহে একদিন অন্তত 3 ঘন্টা সময় একসঙ্গে কাটাতাম, এবং সেটা প্রায় কয়েক বছর ধরে চলেছিল। নিশ্চয়ই। তা আমি যে কবিতাটি পড়ছি কবিতাটির শিরোনাম হচ্ছে দরজা। আমাদের এখন বাইরে যেতে হবে। ঘরটা ভীষণ শীতল এবং অন্ধকার, কয়েদি সেলের মতো সংকীর্ণ দরজা। প্রিয় স্বজনের কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি, অনুভবে তাদের অস্তিত্ব টের পাচ্ছি, স্পর্শে অবয়ব, কিন্তু দেখতে পাচ্ছি না কাউকে। একথা বিশ্বাস করি না যে সব অন্ধকারে মানুষকে দেখা যায়, বরং কোনো কোনো অন্ধকারে মানুষের মুখ খুব প্রজ্জ্বল হয়ে ওঠে। বেশি দেখতে না পাওয়ার অন্তরায় অন্ধকার নয়, বাইরে না যাওয়ার কারণ নয় সংকীর্ণ দরজা, বরং আমাদের চেতনায় অনুপস্থিত প্রত্যেকের মুখ। এবং অস্বীকার করি না যে দরজাটা সত্যি অনুপযোগী, তবু আমাদের এখন বাইরে যেতে হবে, দরজাটা ভেঙে হোক কিংবা ঘরটা। অসাধারণ কবিতা। সেই আপনি অনার্সে দ্বিতীয় বর্ষের ছাত্র, মানে হচ্ছে আপনার বয়স তখন 19-20। সেই রকম বয়সে এত ম্যাচিউরড কবিতা লেখা, এটা সহজ কথা না। মানে বোঝা যায় যে আহ, মানে মর্নিং শোজ দ্য ডেইজ একটা কথা আছে ইংরেজিতে। তো এই কবিতা দিয়েই বোঝা গিয়েছিল যে রেজাউদ্দিন স্টালিন নামে কেউ একজন আসছে। তো এই কবিতাটি আমার আর একটা স্মৃতি আছে এই কবিতা নিয়ে। আমি তখন রফিক আজাদ ভাই এবং ইমদাদুল হক মিলন যশোরে গেলেন, ওনারা সার্কিট হাউসে আছেন, আমি খবর পেলাম, আমি দেখা করতে গেলাম। তো দেখা করতে গেলে আমাকে রফিক ভাই বললেন, এবং তিনি আমাকে একটা জিনিস আনতে বললেন, মানে তিনি পান করতেন, ওটা ব্যবস্থা করা যায় কিনা। আমি বললাম দেখেন আমি তো খাই না, এইটা হোসেন উদ্দিন হোসেন, ও এইসব পারে, আমি হোসেন ভাইকে খবর দিচ্ছি। তা হোসেন ভাইকে খবর দিলাম, হোসেন ভাই তো তখন আমাকে রফিক ভাই বললো তুমি একটা কবিতা পড়ো, শুনি তোমার কেমন কবিতা লেখো। তো মিলন ভাইও ছিল, তারা ঢাকার লোক, আমি দুরু দুরু বুকে আমার ওই দরজা কবিতাটি পড়ে শোনালাম। রফিক ভাই আমার দিকে খুব আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে থাকলেন এবং বললেন তুমি ঢাকায় চলে এসো। এটা আর একটা গল্প। এটাই এই কবিতা নিয়ে গল্প। আমি আমার দ্বিতীয় যে কবিতাটি পড়ছি সে কবিতাটি আহ আমার আরেকটি প্রিয় কবিতা, ঢাকায় এসে কবিতাটি লেখা। তখন আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে সবাই যেতাম, তুমি জানো বিশ্ব সাহিত্য কেন্দ্রেই সব তরুণ কবিদের আখড়া ছিল, আব্দুল্লাহ আবু সাইদ স্যারের সান্নিধ্যে আমরা থাকতাম। এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র সত্যিই তখন একটা জ্ঞান চর্চার জায়গা ছিল।
এখন এটা হলো বণিকদের একটা আশ্রয় কেন্দ্র হয়েছে, কিন্তু তখন কিন্তু ওটা কবিদের আশ্রয় ছিল। এখন ওইখানে খুব ব্যবসা হয়, বড় বড় অডিটোরিয়াম বানিয়ে সেটা ভাড়া দেওয়া হয়, বই টই বের করা হয়, কোথায় কোথায় বই বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তো মানুষকে পড়ানোর চেষ্টা করা হয়। আমি জানি না তাতে পাঠক বাড়ে কিনা, আর পাঠক বাড়লে তো আমি দেখি না তো বই মেলায় বেশি বই টই বিক্রি হয়। যাই হোক, তারপরও বই নিয়ে আব্দুল আবাস সাহেব কাজ করছেন, তাকে আমরা ধন্যবাদ দিই। বাংলাদেশে তো আর কেউ সে কাজ করে না। তো বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে আমি একদিন রাতে ফেরার পরে রাত জেগে, তখন আমি আমাদের একজন প্রথা বিরোধী লেখক সেলিম মুর্শিদের বাসায় একসাথে থাকতাম, তাকে আমি মামুন ডাকতাম, ওর বাড়িও যশোর। তখন রাত জেগে আমি এই কবিতাটি লিখলাম। কবিতাটির শিরোনাম হচ্ছে সূচনা পর্ব। কবিতাটি 1985 সালে ইত্তেফাকের একটি বিশেষ সংখ্যায় দাদাভাই ছেপেছে। আমার সময় গখুরের মতো বিভাজিত, মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা। আমার জন্ম কোনো সময়কে ইঙ্গিত করে, এমনকি ঘটনাগুলো মুহূর্তের শৃঙ্খল। যখন পৃথিবীতে কিছুই ঘটছে না, তখন সময় কি জিজ্ঞাসা চিহ্নের মতো থিতু। আমি কি শুধু মৃত্যুর ভয়ে সময়কে শনাক্ত করতে চাই? একজন জীবাশ্মবিদের কাছে 1000 বছর কিছু নয়, একজন দার্শনিকের কাছে অর্বুদ বর্ষ নিমেষকাল মাত্র। কিন্তু আমার সময় আমাকে স্পর্শ করেছে পিপাসার মতো। আমি কোনো ঘটনার আগেই শনাক্ত করেছি মুহূর্ত, আর যাত্রার আগেই প্রারম্ভ। একটি অভূমিষ্ঠ ভ্রূণের জন্য পৃথিবীতে কোনো সময় সূচিত হয় না। জন্ম চিৎকারহীন পূর্ব ঘটনা পৃষ্ঠ, ভ্রূণটি কেবলই কি ঘটনার। আমার সময় গখুরের মতো বিভাজিত, মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা। আমার জন্মের আগে পৃথিবীতে কোনো লগ্ন ছিল না, আমার চিৎকারী পৃথিবীর প্রথম সূচনা। ওয়াও, ওয়াও, তো এই অসাধারণ। এই কবিতাটা গল্প আছে জহির। আমাদের এই যে একটা অফিস আছে, সরকারি অফিস, এখানে জ্বালানি ও প্রত্ন মন্ত্রণালয় মনে হয়, যে ওখানে তো সেখানে ওই জীবাশ্ম, তারপরে বিভিন্ন নিয়ে গবেষণা করা হয়। তো সেখানে আমাদের কবি ফরিদুজ্জামানও চাকরি করেন, একটা প্রকল্প পরিচালক। তো তাদের যে চেয়ারম্যান আর একজন ছেলে ছিল, তাকে সে কোনো তেমন কাজ টাজ করতো না, সারাদিন ভাবতো টাপতো আর কি। তা একদিন চেয়ারম্যান তাকে ডেকেছে যে, আচ্ছা আপনি কি করেন, আপনি সারাদিন আপনারা তো কোনো কাজ টাজ করতে দেখি না, আপনি বসে থাকেন, কি গবেষণা করছেন? তখন সে চুপ করে বসে থেকে একটা লাইন বলেছে, একজন জীবাশ্মবিদের কাছে 1000 বছর কিছু নয়, আহা। বলে আস্তে করে বেরিয়ে চলে যাচ্ছে। তারপরে চেয়ারম্যান ফরিদুজ্জামানকে ডেকেছে, আচ্ছা ফরিদ, এই যে ছেলেটা একটা লাইন বলে গেল কবিতার, একজন জীবাশ্মবিদের কাছে 1000 বছর কিছু নয়, ব্যাপারটা কি? স্যার, এটা তো রেজাউদ্দিন ইসলামের কবিতার লাইন। সে তো আমার কর্মকর্তাদের খুব ক্ষতি সাধন করছে, এটা তো কোনো কাজটা। তারা মানে স্লো হয়ে যাবে কাজ। তো এটা না গল্প আমাকে ফরিদ বলে আর হাসে। তো খুব ভালো লাগে যে কবিতা কিভাবে মানুষকে অনুপ্রাণিত করে। আমি এবার আরেকটি কবিতা পড়ি। এই কবিতাটি কিছুদিন আগে লেখা, কবিতাটি অনেকে পছন্দ করছেন। খুব ছোট্ট কবিতা, কবিতার নাম হলো অভয়। ভেবো না প্রিয়তমা, তোমাকে কেউ আকাশ দিলে সূর্য দেব আমি, বৃষ্টি দিলে বৃক্ষ দেব হীরের চেয়ে দামি, নদী দিলে নৌকা দেব সবচেয়ে দ্রুতগামী। ভেবো না প্রিয়তমা, ঝাড়বাতি কেউ জ্বালিয়ে দিলে তারার আলোয় ভরিয়ে দেব পথ, নোলক দিলে বানিয়ে দেব রংধনুর ওই নথ। কেউ যদি দেয় মল, আমি দেব স্রোতের চলাচল, সোনায় বাঁধা গ্রন্থ দিলে প্রতিশ্রুতি ভাষা, আমি দেব বর্ণমালা আমার মাতৃভাষা। কেউ যদি দেয় বিশ্বজোড়া বাড়ি, আমি দেব মাত্র 10 হাত লজ্জা ঢাকা শাড়ি। বাহ, বাহ, দারুণ, যদি অসাধারণ। মানে এই শেষ কবিতা নিয়ে একটা শেষ ছোট্ট লাইনটি গল্প, দিয়ে এই কবিতাটা নিয়ে একটা ছোট্ট গল্প খুব মজার। আমি কিছুদিন আগে ওই যে চট্টগ্রামের ওইখানে ওই জায়গাটার নাম কি, ওই যে আদিবাসীদেরই ওই এলাকা, জেলাটার নামটা মনে পড়ছে না, আহ, রাঙামাটিতে গেলাম। রাঙামাটিতে কবিতা পড়তে গেলাম, বিরাট আন্তর্জাতিক তারা করছে। তা আমি যে গাড়িতে গেলাম ওই গাড়িতে ব্যাক করবো, তার মধ্যে তো বললাম আমার হাতে 1 ঘন্টা সময় আছে ভাই, আমার একটু তোমরা দিয়ে দাও।
তো তারা আমাকে দিল, আমি বক্তৃতা করে এই কবিতাটা পড়লাম। হুম। পড়লে এক মহিলা উঠে প্রতিবাদ করলো, বলে না শাড়ি তো 10 হাত না, সারি 12 হাত। 12 হাত হবে। হ্যাঁ, আমি বললাম যে দেখেন আপা, আপনার কথা সত্য, কিন্তু আদি বাঙালি নারীদের শাড়ি কিন্তু 10 হাতে ছিল, এই জন্য বলা হতো 10 হাত কাপড়ে কাছা আটে না, এটা বলা হতো। এটা আমাদের আদি বাঙালিদের এই শাড়িটা ছিল, এই 10 হাতই ছিল। তো আমার তো এত টাকা পয়সা নেই, আপনি যদি 12 হাত লাগে নিজে 2 হাত কিনে নিবেন। তো সব হলের লোক হাসতে হাসতে, না, আপনি শেষ লাইনটা একটু বলেন তো। শেষ লাইন, কেউ যদি দেয় 100 জোড়া বাড়ি, আমি দেব মাত্র 10 হাত লজ্জা ঢাকা শাড়ি। হয়তো আপনার তো ছন্দের জন্য 10 হাতই করতে হইতো, 12 হাত বললে তো মুশকিল হয়ে যেত। এরকম আমার একটা কবিতা আছে, আমি সেই কবিতাটা আজকে পড়বো, বাড়ি আছো। তো আমি, এবার এবার আমি তোমার 3টি কবিতা এবার। হ্যাঁ আমি পড়বো। আমার একটা কবিতা আছে, বাড়ি আছো, এটা বেশ পপুলার, অনেকেই আবৃত্তি করেছে। তো সেই কবিতায় আমি আহ, একেবারে সত্যি কথা লিখতে চেয়েছিলাম যে আমি ডিসেম্বরের 22 তারিখে ঢাকায় আসছি আইভরি কোস্ট থেকে। নাসির আহমেদ আমাকে বলে, ওটা জনকণ্ঠে ছেপেছিল। তো নাসির আহমেদ বলে, আমি বললাম যে 22 লেখলে তো আমার ছন্দপতন হয়ে যাচ্ছে, 20 লেখলে ঠিক হয়, কিন্তু আমি তো 22 তারিখে আসছি। নাসির আহমেদ, দূর মিয়া, ছন্দটা আগে ঠিক করো, তুমি কয় তারিখে আসছো এটা কে দেখবে নাকি? তো সেই না, রকম আর কি, 12 হাত দিলে তো মুশকিল হয়ে যায়, যেন 10 হাতই দিতে হয়েছে। আসলে আসলে তো আমাদের, তুমি যদি নৃতাত্ত্বিক ইতিহাস দেখো তাহলে দেখবা যে 10 হাতই বাঙালি নারীদের শাড়ি ছিল। তখন আচ্ছা, তো মানুষের কাপড়ের তুমি জানো না যে আমরা 2-3টা শার্ট নিয়ে, আমরা সেই আমার ক্লাস 8-9-এ 3টা শার্ট ছিল, সবটা হ্যাঁ দিয়ে ইস্ত্রি করে রাখতাম। হ্যাঁ, 2টা কারণ প্যান্ট ছিল, এই তখন এই কাপড়ের দাম অনেক। এই প্রসঙ্গে ফজল ভাই একটা মজার গল্প বলেছে। ফজল ভাইয়ের বন্ধু ছিল চিত্রনায়ক নাদিম। তো নাদিম ওই হ্যাঁ, হারুন ডায়েরির ওখানে ওই অফিসে ওখানেই রাতে থাকতো, এবং তার একটি শার্ট একটি প্যান্ট ছিল, এবং সে নায়ক আচ্ছা হওয়ার জন্য ঘুরছিল। তো সে আচ্ছা প্রতিদিন আচ্ছা। সারাদিন ঘুরে টুরে এসে সন্ধ্যার সময় ওই শার্টটা এবং প্যান্টটা, সে আন্ডারওয়্যার পরে শার্টটার প্যান্টটা ধুইতো, শুকাতো, রাত্রে ইস্ত্রি করতো, করে সকালবেলা আবার ওটা পরেই বেরিয়ে যেত। বাহ। মানে কি ফজল ভাই গল্পটি বলার কারণ হলো যে, দেখো, মানুষ কেউ যদি ফিটফাট থাকতে চায়, তার প্রচুর কাপড় দরকার নেই, অল্প কাপড়ে সে ফিটফাট থাকতে পারে। পরিচিত থাকা যায়। হ্যাঁ, পরিপাটি যদি কেউ থাকতে চায়। আচ্ছা, আমি পড়ছি এবার কবিতা। কবিতার নাম একজোড়া পৃথিবী। একটু কঠিন কবিতার দিকে যাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা। বারের মাতাল অন্ধকারে কজন তুখোর বুড়ো, টেকো শয়তান, গেলাসে গেলাসে গ্যালাস ঠেকিয়ে ঘটায় পেরেস্ত্রইকা, কোরাস সঙ্গীত ওঠে আলো আধারির হল ঘরে, নাজদা রবিয়া, হলুদ সুন্দরী অতি নিপুণ কৌশলে তখন লাল পেনটি খুলে দেখায় ফিদেল ক্যাস্ট্রোর অদ্ভুত দাড়িগুচ্ছ, ঝুলে আছে বাহ। হ্যালোইন্ডের রহস্যময় ব্রুম, ব্যবহারে ম্লান। মনে পড়ে যায় পাবলো নেরুদা, এসপেরেনজা, তবুও প্রত্যাশা। আমি নেরুদার সবুজ কলম হাতে নিয়ে লিখতে শুরু করি ঈদের কবিতা। মাউজেডং দুহাতে ঠেকায় উল্টো হাওয়া, বিপ্লব কোনো নৈশ ভোজ নয়, নয় প্রবন্ধ পাঠ অথবা শিল্পীর আঁকা ছবি। তখনই আর্নেস্তো চে গুয়েভারার বাইকে চেপে বসি। ক্রমাগত পার হয়ে যাই ধূসর দারফুর, পাগলা হাবুব, কালো হারমাটান, সাইক্লোন, খরা, বন্যা, ক্যাটরিনা, নর্থ পোলের দুর্দান্ত ব্লিজার্ড। গোধূলির প্রান্ত ছুঁয়ে হেঁটে আসা উটের কাফেলা পার হয়ে ঢুকে পড়ি আরব্য সরাইখানায়। সীসার ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসেন জেলাবি পরা এক মার্কিন জাদুকর, ছুরি দিয়ে ঘচাঘচ কেটে ফেলেন পূর্ব আফ্রিকা। অন্নদা শঙ্করের বুড়ো খোকারা তখনও তেলের শিশির শোকে মুহ্যমান। সমাজতন্ত্রের মঞ্চে এখন রাউল ক্যাস্ট্রো। হলুদ সুন্দরীর ব্রার হুক খুলে আমাদের দেখান একজোড়া দোদুল্যমান পৃথিবী। এই কবিতাটা আমি লিখি সুদানের ফিকশন কবিতা, ফিকশন পোয়েট। আলফেশারে, সুদানের আলফেশারে বসে 10ই সেপ্টেম্বর 2010 তারিখে। বাহ, ভালো কবিতা, খুবই ভালো কবিতা। খুব অনেক আধুনিক। ধন্যবাদ। আমি এবার, আপনি জানেন যে স্টালিন ভাই, আমি কবিতা থেকে ক্রিয়াপদ তুলে দিয়ে কিছু কবিতা লেখার চেষ্টা করেছি, এবং সেগুলো দিয়ে একটি বই বেরিয়েছে, ক্রিয়াপদহীন কবিতা। প্রথমে কলকাতা থেকে, কারণ বাংলাদেশে ক্রিয়াপদের ব্যবহার জানে না এরকম অসংখ্য লোক আছে, অসংখ্য কবি আছে, এবং ক্রিয়াপদের এই ক্রিয়াপদ ব্যবহারের যে একটা ক্রিয়াপদ ব্যবহার করতে একটা লাবণ্য দিয়ে, একটা হ্যাঁ, মিষ্টতা দিয়ে, সেটাই অনেকে জানে না বলে কবিতা আসলে শেষ পর্যন্ত হয়ে ওঠে না। এবং ক্রিয়াপদের আমি বাহুল্য একজন কবিতাকে ঝুলিয়ে ফেলে। বলি, একজন বিখ্যাত লেখক বাংলাদেশে, খুবই নামকরা ঔপন্যাসিক
তার একটা নাম করা উপন্যাস আমি পড়তে পারিনি। প্রতি লাইনে ক্রিয়াপদ ব্যবহারের যে দুর্বলতা সেটা আমাকে ভাবিয়েছে, এবং আমি নিচেই লাইনে দাগ দিয়ে দিয়ে সেই উপন্যাসটি পড়ি। ক্রিয়াপদহীন আমি নাম বলছি। ক্রিয়াকলাপ নামে এই বইটি প্রথম কলকাতা থেকে বের হয়, এবং ঢাকায় অনেকেই বলছিলেন যে এটা ঢাকায় আমরা পাচ্ছি না। পরবর্তীতে অবশ্য কলকাতার বইটি অ্যাভেলেবেল হয়েছে রকমারিতে। তো ঢাকা থেকে গত বছর বা 2 বছর আগে আরো কিছু কবিতা যোগ করে ক্রিয়াপদহীন কবিতা নামে বেরিয়েছে। তো সেখান থেকে আমি দুটি কবিতা পড়ছি। একটি লোভ, কবিতার শিরোনাম লোভ। হ্যাঁ। এই যে দালানের সারি, হাডসনের তীরে গড়ে ওঠা প্রায়ন্ধ সভ্যতার মনুমেন্ট গুলো মানুষের ক্রমবর্ধমান লোভের গুদামঘর ছাড়া কিছু নয়। নিজেদের জন্য নির্মিত সুশোভিত জেলখানা এক একটা, স্বেচ্ছাবন্দিত্বের অতি পুরাতন নিদর্শন। মানুষের পছন্দ স্বাধীনতা, কিন্তু বন্দিত্বই পরিণতি। লোভ এবং প্রতিযোগিতাই এর জন্য দায়ী। লোভের চেয়ে দীর্ঘ মানুষই কেবল স্বাধীন। এর পরে ক্রিয়াবোধীন কবিতা থেকে পড়ছি আর একটা ছোট কবিতা, আমি লম্বাগুলো পড়ছি না। কবিতার নাম যুবকের দীর্ঘশ্বাস। যুবকের দীর্ঘশ্বাসের তাপে বর্তমান সময়টা ধূসর, বিবর্ণ। দরজার বাইরে যখন পা, কখনো না কখনো তাতে জল কাদার ছোঁয়া খুব স্বাভাবিক ঘটনা, নয় কি? অথচ ওর চোখে কেবলই পিচ ঢালা পাকা রাস্তা আর দ্রুতগামী গাড়ি। আর প্রায়শই ওর দীর্ঘশ্বাসের ধোঁয়ায় পশ্চাদমুখিতার মতো ভয়ঙ্কর অভিশাপ। প্রকৃতপক্ষে বিষয়টি ওর অজ্ঞাত যে পথের কোনো পশ্চাৎ নেই, সকল রাস্তারই লক্ষ্য সামনের দিকে। ধন্যবাদ। ধন্যবাদ জহির। এই কবিতাটি ভালো কবিতা, খুবই ইঙ্গিতময় কবিতা। কবিতার মধ্যে একটা ইশারা আছে, ইশারাটা পাঠককে ধরতে হবে। এবং আমি মনে করি বাংলা কবিতার অসংখ্য নির্বাচিত পাঠক আছে যারা ইশারাগুলো এখন ধরতে পারছে। মানে আসলে কবিতা খুব গাণিতিক ব্যাপার। আমি যে বলি বিজ্ঞান মনস্ক হওয়া, তার প্রধান কারণ কবিতার একটা শ্বাসাঘাত থাকবে, একটা বিরামের জায়গা থাকবে, কবিতার শব্দ শৃঙ্খলা থাকবে, অর্থের শৃঙ্খলা থাকবে, উপমা থাকবে, ইমেজ থাকবে। সবকিছু যদি একটা সাংগঠনিক প্রক্রিয়ায় সমাধা করা যায় তাহলে একটি ভালো কবিতা, নিটল কবিতা হয়। সেই জায়গাটা কবিরা ভাবতে চান না। তারা মনে করেন যে একজন কবি এত স্বাধীন যে যা খুশি তাই লিখবে এবং পাঠকরা পড়তে পারবে। এটা কিন্তু ঠিক না, এবং পাঠক কিন্তু অসম্ভব সচেতন, সে জায়গাটা আমাদের মনে রাখতে হবে। যাই হোক, ধন্যবাদ। আমি এখন যে কবিতাটি পড়বো জহির, তার নাম হলো তিথুনাসের কান্না। এই কবিতাটি 1981 সালে লেখা। এটা যশোরে বসে লেখা। আমাদের আমেরিকাতে থাকে আরেকজন কবি আছেন সৈয়দ শহীদ। উনি খুব মানে আত্মনিমগ্ন মানুষ। আমার উনি যে আত্মীয়। কবিতা লেখে সেটা আমি জানি না, তবে উনি এখানে বই নিয়ে কাজ করেন, বইয়ের ব্যবসা করেন। উনি কবিতাও লিখতেন। হ্যাঁ, আচ্ছা। হয়তো সেটা নিভৃতে। উনি উনি রফিক আজাদের খুব ঘনিষ্ঠ একজন, এবং তার জানাশোনার পরিধি বেশ ভালো। আমার সঙ্গে তার তখন খুব যোগাযোগ ছিল। উনি ক্রিকেট খেলা খুব পছন্দ করতেন, তা আমি প্রায় যেতাম তার কাছে কবি কবি স্বীকৃতির জন্য, যে তার এত বড় বড় কবিদের সঙ্গে আলাপ, আমার কবিতা নিয়ে তিনি কি বলেন এটা জানার জন্য যাইতাম। তা উনি আমরা চা বিস্কিটও খাওয়াতেন মাঝে মাঝে। আচ্ছা। তো আমাকে বললো দেখো স্টালিন, বিচিত্রায় ছাপক আর যেখানে ছাপক, যদি জিজ্ঞাসায় শিবনারায়ণ রায় কবিতা না ছাপে তাহলে কিন্তু তুমি কবি হইতে পারবা না। আমি তো বিশাল চিন্তায় পড়ে গেলাম জয়ী। সেটা আবার শিবনারায়ণ রায়ের মতো একজন লোক, তার মৌমাছি তন্ত্র তখনই আমি পড়েছি। এত বড় একজন বিজ্ঞ দার্শনিক, সারা পৃথিবীতে 8-10 জন মানবতন্ত্রীর মধ্যে সে একজন। হ্যাঁ, সে এম এন রায়ের শিষ্য, আর সে আমার কবিতা ছাপবে, এটা কি হয়? আমি বললাম ভাই, আমি কি আসলে আপনি আমাকে এমন একটা পরীক্ষার মুখোমুখি দাঁড় করালেন, এখন কবি হইতে পারবো কিনা জানি না। তবে আমি একটা কবিতা লিখলাম, বুঝছো। হঠাৎ করে এই কবিতাটা, আমার নানি আমাকে অসম্ভব ভালোবাসতেন, আর আমার মার সঙ্গে সারাদিন আমার নানির একটা কেন যেন একটা গন্ডগোল হতো। যেদিন গন্ডগোল হতো রাতে আমার নানি ভাত খেতেন না, এই না খেয়ে থাকতেন। এটা আমি বুঝতাম, এবং তিনি রাতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। এটা আমার খুব যন্ত্রণা দিত। আমি কোনো মতেই বুঝিয়ে নানিকে ভাতও খাওয়াতে পারতাম না। তো আমি এই কবিতাটি লিখলাম, তিথনাসের কান্না কবিতাটির নাম। আজ রাতে আমার বুড়িমা জল স্পর্শ করেননি। মায়ের সাথে মাঝে মাঝে ঠোকাটুকি হলে তিনি মাটিতে ঢেলে ভাত খান। বয়স ভারানত মানুষ নাকি পুনরায় নিয়ে পড়ে শৈশবের কাছে। যুক্তিহীন জেদি স্বভাবের তারা সবকিছু অবিশ্বাস করবে। স্বেচ্ছা নির্বাসিত বুড়িমার জন্য আমার করুণা হয়, হওয়াটাই স্বাভাবিক। আমার তো এমন বয়স হয়নি। ক্ষুধার্ত বুড়িমা গভীর রাত অব্দি কাঁদেন ফুপিয়ে ফুপিয়ে। তার কান্নার শব্দে
কখনো আমার ঘুম ভেঙে গেলে আমিও কাঁদতে থাকি ভেতরে ভেতরে কিছু না আছে। বুড়িমার কান্না জানি বাড়ির সবাই শুনেছে, প্রতিবেশীদের কেউ কেউ, কিন্তু আমার কান্না আজ অব্দি কেউ শুনতে পায়নি, এমনকি আমিও না। এই কবিতাটি লিখে জহির আমি শিবনারায়ণ রায়কে পাঠালাম জিজ্ঞাসায়। পাঠানোর পর সংখ্যায় ছাপা হয়ে গেল। আর আমি ছাপার পরে জিজ্ঞাসা নিয়ে আমি সৈয়দ শহীদের কাছে উপস্থিত। আমি বললাম, ভাই কাজ তো হয়ে গেছে, এখন আপনি কি বলবেন? ভাই তুমি তো কবি হয়ে গেলাম। আমি তারপরে আমি বলো। গত কয়েক বছর আগে নিউ ইয়র্কের একটি বইয়ের দোকান থেকে দেশ পত্রিকায় প্রকাশিত নির্বাচিত কবিতার একটি সংকলন কিনলাম, বেশ মোটাসোটা একটা বই। বোধহয় ৮০ বছরে দেশ পত্রিকায় যত কবিতা ছাপা হয়েছে তার নির্বাচিত একটি সংকলন। এবং একটা সেখানে শখ। আমি দেখলাম বাংলাদেশের কবিদের মধ্যে যে কবির সবচেয়ে বেশি কবিতা আছে তার নাম রেজাউদ্দিন স্টালিন। ধন্যবাদ। আই তারপরে ফেল্ট সো ঘটনা প্রাউড টু সি দ্যাট। জহির, তারপরে যে ঘটনাটা ঘটলো, মানে আমার এই নামের কারণে, স্টালিন থাকার কারণে আমার কবিতা ছাপতো না মুজাহিদি ভাই, রফিক আজাদ, আহসান হাবীব কেউ ছাপতো না। কিন্তু যখন জিজ্ঞাসায় ছাপা হলো, বিচিত্রা কিন্তু ছেপে ফেলেছে। তারপরে কিন্তু সবাই খুব দমিত হলো, মানে এবং আমি দেখলাম যে সুনীল গঙ্গোপাধ্যায় দেশ পত্রিকায় আমার কবিতা ছেপে দিলেন। এবং তারপরে তো আর কেউ না করতে পারে না, দাদারা ছাপলে তো বুঝতেই পারো বাংলাদেশের দাদাদের অবস্থা, ভাইদের অবস্থা কি হয়। তো যা হোক, মোটামুটি তখন কলকাতার সমস্ত পত্রিকায় ছাপা হচ্ছে, এখানেও ছাপা হচ্ছে। তো এই কবিতাটি আমার একটা টার্নিং পয়েন্ট বলতে পারো, তীর্থনাথের কান্না। এবং আমি যখন ঢাকায় এলাম, তখন আমাকে সব আবিদ, আবিদ নামে একজন কবি ছিল, আবিদ, ওর দাঁতটা একটু উঁচু টাইপের, ওর নামটা আমার মনে আছে না, ও বাইরে থাকে, ও ঢাকার দেশের বাইরে থাকে, আমেরিকাই থাকে মনে হয়। আবিদ ইসলাম নাম, আবিদ আমার নামটা। তো ও আমাকে এই কবিতাটার কথা বললো, আমাকে রাহাত ভাই বললো, অনেকে বললো। তো ভালো লাগে যখন একটা স্বীকৃতি আসে। তোমার জীবনে নিশ্চয়ই অসংখ্য স্বীকৃতি এরকম আছে। তোমার প্রথম বই বেরোনোর পরে আমি জানি আল মাহমুদ তোমাকে অনেক প্রশংসা করেছিল, সেটা আমি জানি। এবার আমি আরেকটা কবিতা পড়ি। কবিতাটির শিরোনাম হচ্ছে আল মাহমুদের কথা যখন এলো, সেই জন্য এই কবিতাটা আমি পড়ছি। আমার প্রথম বই ফেরেনি অবাধ্য আমি, সেই অবাধ্য আমিতে পাথর হাঁটছে। আল মাহমুদ আমার প্রথম বইয়ের উনি প্রধান অতিথি ছিলেন আমার বইয়ের প্রকাশনা উৎসবে। সেখানে সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আব্দুল্লাহ আবু সাইদ, রাহাত খান, আবহেনা মুস্তফা কামাল সবাই এসেছিলেন। হ্যাঁ, এবং আবৃত্তি করেছিলেন জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রজ্ঞা লাবণী, কাজী আরিফ। সেই সেই তরুণ বয়সে আসা খুব কঠিন। আচ্ছা, গুন্দাকে হ্যাঁ। দাওয়াত করছিলাম, গুন্দা আসে নাই, কারণ গুন্দা কোনো তরুণ কবিকে স্বীকৃতি আজ পর্যন্ত দিছে বলে আমার জানা নাই। একমাত্র ওই আমেরিকার, ওর নাম কি, কি একটা কবিতা লেখে কি, আব্দুল্লাহ আহ, জহির, ঠিক। ওই যে ইসাম আব্দুল্লাহ আছে, তাদের দেখি যে নোবেল পুরস্কার পাবে বলে একটা ঘোষণা আচ্ছা, গুন্দা দিয়েছে। ঠিক। গুন্দা আমার অনুষ্ঠানে আসে নাই। যাই হোক, তারপরে গুন্দাকে আমি বই পরে দিয়ে দিয়েছিলাম। তো এই কবিতাটা সম্পর্কে, এই কবিতাটা যখন আমি আল মাহমুদ আগে থেকে বাড়ি থেকে ওই শ্রেণী অবাধ্যমি থেকে এই কবিতাটি পড়েছিলেন, এবং তিনি পড়ে বললেন আমি কবিতাটা পড়ি, তারপরে ওই কথাটা বলবো। আচ্ছা, আপনি কবিতাটা পড়ার আগে যারা অনুষ্ঠানটি দেখছেন তারা যদি মন্তব্য করেন, আপনাদের মন্তব্যগুলো আমরা স্ক্রিনে শো করব। এইমাত্র মন্তব্য করলেন পীযূষ কান্তি বড়ুয়া, শুভকামনা দুই কবির জন্য তিনি জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা যারা দেখছেন মন্তব্য করলে আপনাদের মন্তব্যগুলো আমরা স্ক্রিনে শো করব। অনেক ধন্যবাদ। পাথর হাঁটছে কবিতার শিরোনাম। অনেকক্ষণ জানালার আলো নিভে গেল, পথের শেকল ছিঁড়ে চলে গেছে পা, এখন বাতাসের উপর অন্ধ পাথর হাঁটছে। বিরামহীন বৃষ্টি, তবু মৌলিক ধ্বনির কোনো প্রশ্রণ নেই। পৃথিবীর শেষতম সূক্ষ্মকণা পরমাণু ভাঙলেও একক অবিচ্ছিন্ন শব্দ কি আসবে? প্রতিটি কম্পন থেকে বেগ, প্রতিটি ওজন থেকে ভর, প্রতিটি রশ্মি থেকে আলো, প্রতিটি জীবন থেকে আয়ু পরস্পর পৃথক করলে কি থাকে মৌলিক? সুস্থির কম্পনের পরে পৃথিবী শায়িত, শিওরে পুছে শুধু অদৃশ্য ধ্বনির লোবান। দিগন্ত দেয়ালে কাঁপছে নদীর ভাঙন। অনেকক্ষণ জানালার আলো নিভে গেছে, পথের শেকল ছিঁড়ে চলে গেছে পা, এখন বাতাসের উপর অন্ধ পাথর হাঁটছে। আল মাহমুদ এই কবিতাটি পড়ে বললেন বিউটিফুল যে কবিতা। প্রতিটি জীবন থেকে আয়ু পরস্পর পৃথক করলে কি থাকে মৌলিক। এরকম একটা লাইন লেখার জন্য আমি অনেকদিন অপেক্ষা করেছি। রেজাউদ্দিন স্টালিন কি করে লিখে ফেলে, ও এটা আমাকে বাহ! প্রশংসা এর করার জন্য চেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে, যেটা আল মাহমুদ
আল মাহমুদের মতো একজন কবি যদি এই কথা বলে থাকে, এর চেয়ে বড় স্বীকৃতি আর কি পরে হতে পারে? পরে অবশ্য আমার উপরে, তোমার উপরে, সবার উপরে উনি লিখেছেন। আর একটা ঘটনা মনে আছে, তখন আমি 1983 সালের শেষ দিকে, 83 কি 84 সালের শেষ দিকে বিচিত্রায় আল মাহমুদের একটা সাক্ষাৎকার ছাপা হতো। সেই সাক্ষাৎকারে উনি তরুণ কবিদের, ওনার প্রিয় তরুণ কবিদের নাম বললেন: আবিদ আজাদ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, রেজাউদ্দিন স্টালিন। আর কোথায় যাওয়া, মাহমুদ শফিক তো গালিগালাজের শেষ নাই। আল মাহমুদ ভাইরে জঘন্য ভাষায় গালিগালাজ, আর আমাদের তো দেখতে পাচ্ছিল না। শফিক ভাই এমনি সরল মানুষ, খুবই সরল সোজা মানুষ, ওনার নাম কেন বলে নাই এটা নিয়ে খুবই, আমার মনে হয় যে খুব ক্ষিপ্ত। আমার বলল যে, "মিয়া, আল মাহমুদ বললে কি আপনি কবি হবেন নাকি?" আমি বললাম, "না উস্তাদ, বলছে গুরুদেব, বলতে তো না।" যাই হোক, এইসব আনন্দের ঘটনা, কবিদের তো এসব অনেক ঘটনা থাকে। যাই হোক, এই কবিতাটি সেই প্রসঙ্গে এলো। এবার আমি আরেকটি ছোট্ট কবিতা পড়ি, এটা আমি এই কবিতাটি প্রায় পড়ি, এবং এই কবিতাটি সম্পর্কে অনেক মেয়েরা জিজ্ঞেস করে এই কবিতাটি কাকে নিয়ে লেখা, এই চোখটা কার। কবিতাটির নাম হচ্ছে আয়না কি দরকার। চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার। পৃথিবীতে স্বচ্ছতম আয়না পাওয়াই ভার। পারত্য নয়, কাঁচের নিচে গভীর অন্ধকার। চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার। হুম। জলের কাছে আগুন পেলাম, পাথর কি দরকার। সব পাথরে আগুন থাকে এমন তো নয় আর। বুকের আগুন খুঁচিয়ে তোলে মূর্খরা বারবার। চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার। পথের কাছে পথ পেয়েছি, ভয় কি আর আমার। গতির ভেতর আলো কাছে বিরোধী জ্যোৎস্নার। হাত বাড়ালে যায় না পাওয়া সাজানো সংসার। চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার। এই কবিতাটা মেয়েরা খুব অসাধারণ। পছন্দ করে। হ্যাঁ, এই এই যে কবিতাটি দর্শন কবিতায়, এই জাতীয় দর্শন, আমি বলবো না যে এটা খুবই একেবারে নতুন কিছু, কিন্তু এইভাবে উপস্থাপন কৌশলটা নতুন, সেটাই তো আমাদের করতে কৌশলটা, হবে। পিবি এটা আসলে শেলি, কোনো নারীকে, পিবি এটা কোনো শেলির। নারীকে, এটা হ্যাঁ, আমি যখন যশোর সাহিত্য পরিষদ আমরা করলাম যশোরে, তখন একদম খুব বৃষ্টির দিনে আমি একা একা বসেছিলাম, হঠাৎ একটা লাইন আমার মনে এলো, এবং কবিতাটা আমি ওখানে বসে এক চিঠিতে লিখে ফেলেছিলাম। আজিজুল হক স্যার এই কবিতাটা আমার ওই যে পূর্ণপ্রাণ যাবো আমাদের 5 জনের বইয়ের মধ্যে একটা অনুমোদন দেন, কিন্তু আমি জানতাম এই কবিতাটি বিখ্যাত হবে। এবং পরবর্তীকালে এই কবিতাটি আমি যেখানেই পড়েছি, কোনো কোনো মেয়ে আমাকে জিজ্ঞেস করছে, ভাই কবিতাটি কোন মেয়ের চোখ নিয়ে লেখা। সে মেয়েটি যদি সুন্দরী, আমি বলেছি তোমাকে নিয়েই তো লেখা। এরকম একটা হাসি, এরকম মাঝে মাঝে হয় কবিতার জীবনে। পাবলো নেরুদার জীবনে এরকম একটা ঘটনা আছে, সেটা আমরা পরে বলবো। এবার আমরা তোমার 3টি কবিতা শুনি। মানে স্যামুয়েল কোলরিজ 18 শতকের যে রোমান্টিক মুভমেন্টের আন্দোলন করেছিলেন স্যামুয়েল কোলরিজ এবং তার বন্ধু ওয়ার্ডসওয়ার্থ, তা সেই দুজনের একজন স্যামুয়েল কোলরিজই বেশি আলোচিত হয়েছে, যদিও ওয়ার্ডসওয়ার্থ কবি হিসেবে বেশি বিখ্যাত হয়েছে। কোলরিজ যে সংজ্ঞা দিয়েছেন কবিতার, সেটা আমার কাছে এখনো মনে হয় শ্রেষ্ঠ সংজ্ঞা, বেস্ট ওয়ার্ডস ইন বেস্ট অর্ডার। আপনার এই কবিতাটি, এখানে খুব সহজ সরল কিছু শব্দ, কিন্তু শব্দগুলো এমন ভাবে বসেছে কবিতায়, মানে মনে হচ্ছে যেন শব্দগুলো একদম বেস্ট অর্ডারই বসেছে, এর চেয়ে ভালো আর কোনো অর্ডার হতে পারে না। আপনার এই কবিতা শোনার পরে আমার সেই সংজ্ঞাটির কথা বারবারই মনে পড়ছে। তবে তোমার ওয়ার্ডসওয়ার্থ যেটা বলেছে যে আহ, তার সংজ্ঞাটাও কিন্তু খারাপ না। ওয়ার্ডসওয়ার্থের কবিতার সংজ্ঞাটাও খুব গুরুত্বপূর্ণ। স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ দ্য পাওয়ারফুল ফিলিং, হ্যাঁ, হ্যাঁ, সেটাও খুব সেটাও খুব গুরুত্বপূর্ণ বটেই। স্পন্টিনিউটি। পরবর্তীতে অবশ্য এজরা পাউন্ড উত্তর কবিরা এসে এই স্পন্টিনিউটি ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, পারম্পর্য ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, ফ্লো ভেঙে দিয়ে ফ্লো গীতলতা নিয়ে আসে, গীতলতা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমার কাছে এখনো মনে হয় তা একটা স্বতঃস্ফূর্ততা কবিতার মধ্যে থাকা দরকার, না হলে কোষ্ঠকাঠিন্য বেশি থাকলে কবিতাকে আর কবিতা আমার কাছে মনে হয় না, মনে হয় যে জোর করে লেখা কবিতা। সেই কবিতা আমার কাছে ব্যক্তিগতভাবে অতটা ভালো লাগে না। আমি দেহকাব্য থেকে 2টি কবিতা পড়ছি। দেহকাব্যের কবিতাগুলো স্বরবৃত্ত ছন্দে লেখা, 10 লাইনে, সবগুলা না, 3টি কবিতা ব্যতিক্রম, 3টি আমি সনেট ফর্মে লিখেছি। তো এই দেহকাব্য নামে একটি বই বেরিয়েছে, সেখানে 44টি কবিতা আছে, পরবর্তীতে অবশ্য আরো একটি লিখেছি, 45টা। তো আমি একটি পড়ছি প্রচলিত ফরম্যাটে দেহকাব্যের, আর একটি সনেট ফরম্যাটের 2টি কবিতা পড়ছি আমি। দেহকাব্য 20। স্পর্শে তুমি ফেটে গেলে পেস্তাশিওর মতো, দেখিনি তো মেপে দেহের তাপ উঠেছে কত, জ্বলছে দেখি সেই ফাটলে জ্যোৎস্না গলা জল, জলের আলোয় পথ দেখা যায়, আহা কি উজ্জ্বল। এ পথ প্রেমের, যেই হেঁটেছে সেই তো আশিক, অন্ধকারে দ্বিধার পাহাড় ভুল হলো না ঠিক, দ্বিধার পাহাড় দাও পুড়িয়ে
মুসা নবীর তুর, চক্ষু মুদে তাকিয়ে দেখো নূর কি বহুদূর। মধ্যরাতে সে দেয় খুলে নূরের দরজা, সেই আলোতে সব দেখা যায়, গোপন করজা। বাহ, এই তোমার এই কবিতাটি আহ, খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা। এর মধ্যে তুমি হজরত মুসা আল্লাহ সাল্লামের যে মিথ তুমি ব্যবহার করেছো, এবং সেই পাহাড়টি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে তিনি ঈশ্বরকে অবলোকন করেছিলেন এবং আলো দেখতে পেয়েছিলেন। প্রথম ঈশ্বর তো আলোরই, নূরের, সেই পাহাড়ের কথা তুমি বলছো। এই প্রসঙ্গে আমার যিশুর কথা মনে এলো। যিশুকে তো ইহুদিরা, উনি বললেন আমি ইহুদিদের রাজা, ওনাকে হত্যা করার জন্য তো আহ প্যাটেলের কাছে নিয়ে যাওয়া হলো এবং তার বিচার হলো। তার আগে তিনি ইহুদিদেরকে বলেছিলেন যে আমি কিন্তু মুসা আলাহিসাল্লামের মুসা আলাহিসাল্লামকে আমি অস্বীকার করতে আসিনি, তার অসমাপ্ত কাজকে পূর্ণতা দিতেই আমার আগমন। এবং এই কথাটি আমার সবসময় মনে হয় যে যীশু খ্রিস্টকে খুব অন্যায় ভাবে হত্যা করা হয়েছিল সেই সময়। কারণ যীশু খ্রিস্ট সেই সময় সেই শাসকদের অন্যায়, ঘুষ, বলি বলি প্রথা, নানা রকম অপকর্মের বিরুদ্ধে কথা বলেছিলেন বলেই কিন্তু তাকে এই নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এবং যীশু খ্রিস্ট মুসা আলাহিসাল্লামকে যথেষ্ট সম্মান দিয়েছিলেন, তিনি ওল্ড টেস্টামেন্টকে গ্রহণ করেছিলেন। অনেক ধন্যবাদ। আমি ওর পরে দেহকাব্য আরেকটি পড়ছি, বলেছিলাম যে সনেট ফর্মে লেখা 3টি কবিতা আছে এই বইয়ে, তার একটি পড়ছি, দেহকাব্য 21। মাটির উদরে বুনি বীজ, আমি মাটির কৃষক, কান পেতে শুনি অঙ্কুরোদ্গমের সশব্দ উত্থান। হে মাটি, হে নারী, হে সর্বংসহা, অমরত্ব দাও। এই অসীম ক্ষমতা কেবল তোমারই রয়েছে হে মাটি, হে নারী, শাশ্বত জননী মৃত্তিকা, অভিমানী ভূমি। নিজেকে উন্মুক্ত করে ঢেলেছি আমার শ্রেষ্ঠ বীজ, দেহের নির্যাস, অস্থিমজ্জার ক্রন্দন দেহতলে। সঞ্চিত ঐশ্বর্য ঢেলে তোমার বিপুল তলদেশে আজ আমি শূন্য, নিঃস্ব ভিখিরি। দেখো হে মৃত্তিকা, আকাশের কাছে করতল পেতে এনেছি বর্ষণ, তোমাকে ভেজাবো বলে আমি কেঁদেছি সহস্র বর্ষ। বক্ষ নিঃসৃত ক্লেদোষ্ণ ঘামে তোমাকে প্রতিনিয়ত করেছি উর্বরা। হে মাটি, গ্রহণ করো এ মহান্ত বীজ, অমরত্বের এ নির্যাস দিও না ব্যর্থ করে। বাহ, আহ, তোমার সনেটটি তো পিকটাকিয়ান ফর্মে লেখা মনে হচ্ছে। হ্যাঁ, তাকে ফলো করো তো। তবে তোমার সনেটে কিন্তু তোমার নিজস্বতা আছে, এই কারণে যে আমরা বাংলাদেশে যারাই সনেট লেখে তাদের দিকে আল মাহমুদের ফলো করতেছে, ওই সোনালী কাপে অনেক কবি, 80-র দশকের অসংখ্য কবি, আমি নাম বলবো না, মানে যেই লেখে তাকে দেখি। আমাদের জামশেদ ওয়াজেদ অনেক অনেক ভালো কবিতা লিখে, ওই ছেলেটি, ওকে হজরত শাহাবুদ্দিন বলেছিল তুমি সনেট লিখে হাত পাকা করো। তো জামশেদ এখন খালি সনেটই লিখতেছে। আমি ওরে বললাম যে জামশেদ, তুমি সনেট লিখো কিন্তু সনেটের বাইরে বেরিয়ে এসো। সনেট কিন্তু একটা ফর্মের মধ্যে, কোনটা কবিরা কিন্তু ফর্ম ভাঙতে, এবং ফর্ম ভাঙাও একটা বিরাট ব্যাপার। নজরুল জীবনে কোনো সনেট লেখেন নাই, তার নজরুল কবি না। রবীন্দ্রনাথেরও তো এরকম কোনো সনেট দেখি নাই আমি। একটা মনে হয় একটা দুইটা সনেট রবীন্দ্রনাথের আছে। তবে জীবনানন্দ দাশ অসংখ্য সনেট লিখেছেন, তিনি সনেট বলেননি সেগুলো, কিন্তু সনেট, হ্যাঁ, সেই জন্য সনেটের যদি একটু আলাদা হয়, একটু ভিন্নতা থাকে, তাহলে সেটা ভালো লাগে। এবং আমি মনে করি মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় যে সনেট ছিলেন, সেটিকে আমরা আহ, এখনো মানে খুব শুদ্ধতার সঙ্গে পাঠ করি। তোমার এই সনেটটি আমার খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ স্টালিন ভাই। এবার আমি একটি আম, অন্য ধরনের কবিতা পড়ি। কবিতার নাম নতুন কবিতা। নতুন কবিতা লিখি এসো, গীতলতা পরিহার করো, বোদ্ধারা বলেন খুব আজকাল। কবিতার বুক থেকে প্রগাঢ় চুমুক দিয়ে কিছু রস তুলে নাও, পারম্পর্য ভেঙে দিতে বাক্যদ্বয়ের বিবাহ বিচ্ছেদ ঘটাও। অনুপ্রাস যদি আমন্ত্রণহীন এসেই পড়ে, বন্ধ করে দাও কালের খিড়কি। ছন্দকে তো অমিত্রাক্ষর অরণ্যে রেখে এসেছি কবেই। এবার নতুন কবিতা লিখে এসো, শব্দ খুঁজে পাচ্ছ না, অসুবিধা নেই, সোডার ক্যান বসিয়ে দাও, ধোঁয়া ওঠা চুরুটো মানিয়ে যাবে। পূর্বপুরুষের অ্যান্টিক হয়ে যাওয়া বন্দুকটি একপাশে দাঁড়ির মতো খাড়া করে রাখো। ছাতার ডাঁট বেশ ভালোই জিজ্ঞাসু দৃষ্টিতে পাঠকের দিকে তাকাবে। কমার জন্য দিরাইয়ের হাওর থেকে কিছু শামুক তুলে আনো। রক্তের জন্য খুঁজে পাচ্ছ না, বদ্বীপের নিচে একটি কচ্ছপের ডিম বসিয়ে দাও। এসো লিখি নতুন কবিতা। পুরনো 150 বছর আগের সেসব কবিতা আর ভালো লাগছে না। স্ট্যাপলার, হাইলাইটার, জুতোর ব্রাশ, মুখের ব্লাশন, ওভারকোটের বোতাম, অ্যাকোরিয়ামের গোল্ডফিশ, এমনকি ফার্মেসির তাক থেকে এক বাক্স ফিমেল কন্ডম, অ্যাসপিরিন, সেন্ট্রুম, যা যা পারো তুলে আনো।
ব্যাকপ্যাকে লুকিয়ে রাখা স্ত্রীর ঝাঁঝালো বকাগুলোও কাজে লাগবে। ছেলের গ্রাজুয়েশন সনদ উইথ সুমা কুমলাদে বেশ মানাবে এই নতুন কবিতায়। নিয়ে এসো। পান চিবুতে চিবুতে পিক ফেলার জন্য চিলিমচি খোঁজার দরকার নেই, পুচ করে কবিতায় ছেড়ে দাও, একটা নতুন ডাইমেনশন হবে। এসো নতুন কবিতা লিখি। যা যা রয়েছে হাতের কাছে সব নিয়ে এসো, সবকিছু দিয়ে আজ তৈরি করি একটি নতুন কবিতা। আসলে নতুন কবিতা লিখতে হবে আমাদের, এবং নতুন কবিতা লিখবার জন্য কিন্তু বিষয়ের কোনো ঘাটতি নেই। একজন কবির সবচেয়ে বড় কাজ হচ্ছে বিষয় নির্বাচন করা। এই জন্য পাবলো নেরুদা বলছেন যে তুমি সমস্ত বিষয় নিয়ে কবিতা লেখো, এবং সে কবিতা যেন সাদা পৃষ্ঠার চেয়ে উৎকৃষ্ট হয়। সুতরাং সাদা পৃষ্ঠার চেয়ে উৎকৃষ্ট হয় এবং নতুন ধরনের কবিতা হয়। সেই নতুন কবিতার আমি একটা কবিতা আছে আমার, নতুন শব্দের কবিতা। তোমার এই পরিপ্রেক্ষিতে আমি সেই কবিতাটি যদি এখানে পাই, আমি সেটা পড়তে পারি। নতুন শব্দের কবিতাটি আমি লিখেছিলাম এবং আমাকে আমার প্রথম বইয়ের কাভার করেছিলেন আফজাল ভাই, এবং তিনি এই কবিতাটি যখন আমার লেখা হয়, এই কবিতাটি ছাপা হয়েছিল তখনকার প্রতিক্ষণ, ভারতের প্রতিক্ষণে ছাপা হয়েছিল। এবং সেই কবিতাটি ছাপা হওয়ার পরে আমাকে অনেকে মানে বেশ প্রশংসা করেছিল। আমি কবিতাটি দেখছি, নতুন শব্দের কবিতা, এখানে থাকার পর 32 নম্বর পৃষ্ঠায় আছে। ওই তোমার সঙ্গে আমার চিন্তার কিছুটা ঐক্য আমি লক্ষ্য করছি, যে আমরা যে নতুন কবিতা লিখতে চাই, নতুন কবিতা লেখা কিন্তু খুব কঠিন। নতুন কবিতা লিখতে গেলে তাকে একেবারে নতুন বিষয় আবিষ্কার করা তো একটু কঠিনই, সেই জন্য অবজারভেশন। পৃথিবীতে কিন্তু বিষয়ের প্রতিনিয়ত প্রতিনিয়ত নতুন বিষয় আসছে, যেমন করোনা আসছে, হ্যাঁ অসুখ, আসছে। এটা তো একটা নতুন বিষয়। এবং এই নতুন বিষয় নিয়ে, করোনা নিয়ে লিখতে গিয়ে আমরা যদি সেই রবীন্দ্রনাথের ফর্ম ইউজ করি, জীবন দাসের ফর্ম ইউজ করি, আল মাহমুদের ফর্ম ইউজ করি, তাহলে আর হবে না। মানে ফর্মটাও নতুন হতে হবে, যাতে মনে হয় যে আসলে একটি নতুন কবিতা হলো। উপস্থাপন কৌশলটাও নতুন হতে হবে। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিত বিবেচনা করতে হবে। শারমান অ্যালেক্স খুব একজন নামকরা কবি, মার্কিন কবি। তিনি একটা কবিতার নতুন সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন কবিতা হচ্ছে সময়, স্বপ্ন এবং ক্ষোভের সমর্থক। ক্ষোভ, স্বপ্ন এবং সময়, এই তিনটি বিষয়ের সমর্থক হচ্ছে কবিতা। সুতরাং কবিতার সংজ্ঞাও কিন্তু দিনে দিনে বদলাচ্ছে। যেন রবার্ট ফ্রস্ট বলছেন যে পোয়েট্রি ইজ ইজি টু লাভ বাট হার্ড টু আন্ডারস্ট্যান্ড। আমি তো অবশ্যই এটা স্বীকার করি না। কবিতা সহজে ভালোবাসা যায় এবং বোঝাও যায়। আমি নতুন শব্দের কবিতাটি পড়ছি। কিছু শব্দ বহু ব্যবহারে জীর্ণ হয়ে গেছে। আমি নিরক্ত শব্দগুলোকে নতুন অর্থে জাগিয়ে দিতে চাই। যেমন কালো শব্দটির স্থলে লাল, সাদার জায়গায় হলুদ, সবুজ শব্দের স্থানে নীল এবং ধূসরকে উজ্জ্বল বলে উল্লেখ করতে চাই। অর্থাৎ আমি যদি বলি ওই বস্তুটি কালো, বুঝতে হবে আদতে সে লাল। যদি বলি সাদা, তাহলে বস্তুটি অবশ্যই হলুদ। সবুজ বললে নীল, এবং ধূসর বললে অবশ্যই উজ্জ্বল। যেমন গরু বললে সিংহ বুঝতে হবে, শৃগাল বললে বাঘ, বানর বললে পাখি, নদী উচ্চারিত হলে পাহাড়, অরণ্য উচ্চারিত হলে আগুন, মাটি উচ্চারিত হলে বায়ু, মানুষ উচ্চারিত হলে পশু, বাঘ বললে শৃগাল, আগুন বললে অরণ্য, এবং পশু বললে মানুষ ইত্যাদি। এবার তৈরিকৃত নতুন শব্দে একটি সম্পূর্ণ কবিতা লিখতে চায়। যন্ত্রণায় যন্ত্রণায় আগুনের পাতারা সাদা হয়ে গেছে। সেই সাদা পাতার আলে সবুজ বানরেরা আর্তনাদ করে, আর উজ্জ্বল মরা পাহাড়ের তীরে এসে শৃগালেরা তৃষ্ণা মেটায়, এবং লাল পশুরা মার খেতে খেতে দিন দিন গরু হয়ে ওঠে। এই কবিতাটি এই যখন কবিতাটির অর্থ করবে কেউ, আমি উপরে যে শব্দগুলো দিয়েছি তা দিয়ে যখন এই নতুন কবিতার অর্থ করবে, তখন সেখানে দেখবে যে কালো মানুষেরা দিন দিন মার খেতে খেতে মানুষ হয়ে ওঠে। তো এইভাবে আমরা বিষয়কে বদলে দেওয়ার চেষ্টা করেছি, শব্দের নতুন অর্থ দেওয়ার চেষ্টা করেছি, এবং সেটা 80 দশকের প্রথমেই আমরা আবেগের বাহুল্য ঝেড়ে ফেলে আমরা বাংলা কবিতার যে ক্লিশে ব্যাপার, যে তরল রঞ্জক, উপমার আধিক্য, মতো দিয়ে বারবার উপমাকে সংযুক্ত করা, 80 দশকের কবিরাই বোধহয় একেবারে মোটামুটি আইন করে ফেলেছে মত শব্দ আমরা ব্যবহার করব না। হ্যাঁ, সেই জায়গা থেকে বেরিয়ে আমরা এসেছি। আমরা আমরা এসে কবিতাকে একটা স্মার্ট, আধুনিক, দর্শন মনস্ক করবার চেষ্টা করেছি। আমি জানি না আমরা কতটুকু সার্থক হয়েছে, কিন্তু আমাদের আন্দোলন অব্যাহত আছে। আমি এবারে
আমি কি কয়টা কবিতা পড়লাম? আরেকটা পড়েন, কোনো অসুবিধা নাই। আরেকটা আমি দুটো পড়েছি না এখন? মনে হয়। হ্যাঁ, আমি আরেকটা কবিতা না, আমি একটা পড়লাম না, একটা। আচ্ছা, আপনি আরো দুইটা পড়েন, কোনো অসুবিধা নেই, পড়েন, পড়তে থাকেন, সময় আছে। না, আমাদের আরো খেয়াল 16 নেই। মিনিট সময় আছে, আমরা 1 ঘন্টায় শেষ করব বলেছি, আমি আরো 16 মিনিট আছে। ছোট করে কয়েকটা কবিতা পড়বো। হ্যাঁ। আরো দুটো কবিতা পড়ি। সেটা হচ্ছে যে প্রথম কবিতাটি এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ৮৫ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় লেখা হয়েছিল। কবিতাটির নাম দুর্যোগ থেকে দুর্যোগে রাখতে পা। কবিতাটি সম্প্রতি ইন্ডিয়ান কালচারাল সেন্টার এটা আবৃত্তি করেছে আমাদের ডক্টর সাদত হোসেন নিপু, এবং এটা এই করোনাকালীন সময়ে ইন্ডিয়ান কালচারাল সেন্টার তাদের ওয়েবসাইটে এটা থ্রো করেছে এবং যথেষ্ট এটার সাড়া পেয়েছে। দুর্যোগ থেকে দুর্যোগে রাখি পা, ঝঞ্ঝায় কাঁপে স্বপ্নের ছায়াপথ, মহামারী আসে ইগলের ঔরসে, খরা ও বন্যা খুঁজে নেয় দৈরথ, দুঃস্বপ্নের দীর্ঘ দাঁতের দাঁড় ভাঙে আনন্দ আগামীর জলরাশি, যেখানেই যাই দেখি পরকীয় হাড় শুয়ে আছে মোহ মৃত্যুর পাশাপাশি। নগরের নীল বহুতল ঘর বাড়ি দাঁড়িয়ে রয়েছে পাথরের পম্পে, কত আগুনের কত কান্নার তলে মানুষ হাঁটছে পরিসংখ্যান নেই। আমি কি একাই দুর্যোগে দাহ হব, পার হব চিতাবহ্নির মহাখরা, আর কেউ নেই দাঁড়াবার মুখোমুখি, ভিড় করে আসে ভূমিহীন প্রশ্নরা। দুর্যোগ থেকে দুর্যোগে রাখি পা, পথ ভেঙে যায় ঠিকানাবিহীন পথে, বহু বিরোধিতা কুয়াশার কোলাহল, পার হয়ে যাব অনন্ত দৈরথ। এই কবিতাটি মাত্রাবৃত্তে লেখা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে এটা আমাদের আবৃত্তিকারা ছয় মাত্রার মাত্রাবৃত্ত। হ্যাঁ, বাংলাদেশের কবিদের আবৃত্তিকাররা কিন্তু বাংলাদেশের কবিদের কবিতা খুব কম পড়ে। তারা খালি পশ্চিমবঙ্গে পড়ে খুব আনন্দ পায়, এবং যারা আবৃত্তি শেখায় তারা ওই সুনীল শক্তি, এখন অধুনা জয় গোস্বামী, তারপরে ওই যে সুবোধ সরকার, এদের কবিতা নিয়ে তাদের মাতামাতি। কিন্তু বাংলাদেশে যে কিছু কবি লিখছে এই দেশের সংকট, এই দেশের মানুষের হৃদয়ের কথা লিখছে, প্রকৃতি, এই দেশের জীবন বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করে নতুন উচ্চারণের চেষ্টা করছে, সেগুলো কিন্তু তাকিয়েও দেখে। যাই হোক, আমি আবৃত্তিকার নির্ভর কবি নই, এবং আমি মনে করি যে কবির নিজের কবিতাটি সবচেয়ে সুন্দর করে আর পড়া উচিত। আবৃত্তিকাররা সাধারণত একটু গল্প আছে কবিতার মধ্যে, সেই সব কবিতা পড়তে খুব পছন্দ করে, স্বচ্ছন্দ তারা সেই সব কবিতা। আমাকে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিল, স্টালিন কখনো আবৃত্তিকার নির্ভর কবি হবে না, নিজে কবিতা ভালো করে পড়বে। রুদ্রদাও ভালো পড়তেন, আল্লাহ রহমতে আর আমিও ভালো আবৃত্তি আবৃত্তি আমাদের দেশে একটা ইউনিক শিল্প হিসাবে গড়ে উঠেছে। পৃথিবীর খুব কম দেশেই, আসলে কোনো দেশেই তেমন আলাদা একটি পেশা নাই যে যারা একজনের কবিতা আরেকজন আবৃত্তি করে। অন্যান্য দেশের কবিরা নিজেরাই কবিতা পড়ে, তাদের কবিতা কবিতাগুলো পড়ে। নিজেরা। পৃথিবীর অন্য দেশে আবৃত্তিকার এরকম নেই, এটা তো তুমি ভালো মতোই জানো। তো আমাদের দেশে এটা একটা শিল্প হিসেবে গড়ে উঠেছে। আমি তো জয়ন্ত দার সঙ্গে একদিন আলাপ করছিলাম যে আবৃত্তির স্বরলিপি করা যায় কিনা। তা উনি বলছিলেন এটা তাহলে ভালো হবে, যে আবৃত্তিটি তুলবে, যে প্রথমে সুর লাগাবে, সে স্বরলিপি করবে এবং সেটা তার সম্পদ হিসেবে বিবেচিত হবে। মানে ওই যে ভাঙাটা কোথায় পজ দিবে, এই ভাঙাটা ঠিক করতে পারলেই আবৃত্তিটা সুন্দর হয়ে যায়। আর বিশেষ করে ছন্দের কবিতাগুলো, ধরেন মন্দাক্রান্ত ছন্দের একটা কবিতা, ওইটাকে যদি টানা গদ্যের মতো পড়ে যায় তাহলে তো ভালো লাগবে না। না, ওটা জানি না, ছন্দ তো অনেকে বুঝবে না, সেটা বাদ দাও। তো আমি এবার আরেকটি ছন্দের কবিতা পড়ে, এটা স্বরমাতৃকও বলতে পারো, স্বরভিত্তিক বলতে পারো। কবিতাটির শিরোনাম হচ্ছে, এটা তোমার প্রিয় কবিতা, কবিতার নাম হলো খোঁজ। আচ্ছা। বাংলাদেশে বরফ নেই, আগুন নাকি আছে, কিনতে গেলাম সন্ধেবেলা দোকানীদের কাছে, শপিং মলে পণ্য অনেক, আগুন কোথায় পায়, র্যাকগুলো খুব চমকে ওঠে, না না ওসব নাই, আগুন সে তো অদৃশ্য নীল, বিক্রি কেন হবে, আতশবাজি কিনতে পারেন বিবাহ উৎসবে। ভুল শুনেছেন, বরফ আছে মৃত মাছের চোখে, বলল তরুণ ফিসফিসিয়ে চুমুক দিয়ে কোকে। এক দোকানে ভীষণ চালাক, আপনি কি ভাই কানা, আগুন আছে বুকের মধ্যে, বিক্রি করতে মানা। অসাধারণ, অসাধারণ, মানে পাগল করে দেওয়ার মতো শেষ লাইনটা, আসলে দারুণ দারুণ। এই কবিতাটি খুবই জনপ্রিয় হয়েছিল এবং এটা ছাপা হয়েছিল ইত্তেফাকে, এবং ইত্তেফাকে ছাপার পরে অনেকে আমাকে ফোন করেছিল। যা কবিতাটির মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো তুমি, একটা আমাদের এই সময়ের আগুনটা সেখানে আছে। হ্যাঁ। তো এবার আমরা তোমার কবিতা শুনি, তিনটা কবিতা শুনি।
আম, আমি প্রথমে একটা ছোট্ট কবিতা পড়ছি, পরাণ মাঝি। নৌকাটি মাঝিকে বাইতে বাইতে প্রযুক্তি সংকুল তরঙ্গের নদীতে এনেছে। দিশেহারা ঝড়ে ভেঙে পড়ে মধ্য বয়সের অভিজ্ঞ মাস্তুল। আবেগের পাল ছিঁড়ে কৈবর্ত কন্যারা বানিয়েছে অন্তর্জাল। হাড়ের নিবিড় পাটাতনে নুনের উৎপাত এখন পুরনো গল্প। মায়াবী ছয়াটি প্রথাসিদ্ধ চৈতন্যের ভারে পরাণ মাঝিকে নিয়ে যায় অধচক্রলোকে। শেষ। আরেকটা পড়ি এরকম একটু হ্যাঁ, প্রতিবাস্তব কবিতা। ছোট হলেও কিন্তু কবিতার মধ্যে একটা ডেপথ আছে, কবিতার একটা জীবন বোধটা খুব প্রখর, ভালো কবিতা। গৃহগল্পের মাদুরে দাঁড়াবার জন্যে কিছুটা সময় নেয়, এরপর টুপ করে বসে পড়ে গৃহগল্পের মাদুরে। একসময় সে, এই যৌবন দম্ভ জুয়ারি, হামাগুড়ি দিতে দিতে কত কিছুই না করেছে দাঁড়াবে বলে। বাড়িটির সদর দরজা থেকে শোবার ঘরের বেডসাইড ড্রয়ার, সর্বত্র ছড়িয়ে আছে তার স্নেহ, প্রেম, কাম, শ্রম। বিষুবরেখার ভাঁজ খুলে খুঁজে খুঁজে তুলে আনে হিরণ্ময় আলো। বাগানে রোপণ করে অমিত সন্তান, স্নেহ ঢালে, প্রেম ঢালে, ঢেলে দেয় সঞ্চিত যৌবন। স্প্রিংকলার খুলে স্বপ্ন জলে ওম দেয় বীজতলা। মননের রোদ ঢেলে যোগায় পাতার পুষ্টি। আয়ুসন্ধ্যায় পা মেলে লোকটির স্ত্রী লিখতে বসে বৃত্তাবর্ত গৃহগল্পের নতুন এক পর্ব, যদিও তখনও সে শেখেনি পুরোপুরি জীবনের ব্যাকরণ। বাহ, জীবনের ব্যাকরণ শেখা তো কঠিন। আচ্ছা, আমার স্ত্রী আমাকে দুটি কবিতা পড়বার কথা বলেছিলেন। একটি শুরুতেই পড়েছি পা, আর এখন একটি কবিতা পড়ছি। এটি আমার কবিতাগুলোর মধ্যে সবচেয়ে বহুল পঠিত, সবচেয়ে বেশি আবৃত্ত হয়েছে, বাড়ি আছো। এটি আমি সেই আইভরি কোস্টে যখন ছিলাম, সেই প্রবাস জীবনের যন্ত্রণাকালীন সময় আমার স্ত্রী ঢাকায় ছিল, তারপরে ওরাও যায়, সেই সময় লেখা। এই, বাড়ি আছো? ফোন বাজছে, ধরছো না যে? ব্যস্ত নাকি নানান কাজে? শেলফে রাখা পুরনো সব গ্রন্থগুলো নেড়েচেড়ে ঝাড়ছো বুঝি স্মৃতির ধুলো? নাকি তুমি ক্যালেন্ডারের পাতার উপর হুমড়ি খেয়ে সময় বাছো? এই, বাড়ি আছো? ধুত্তরি ছাই, কখন থেকে ফোন বাজছে? এই যে দেখো, সুইস ঘড়িটার মন নাচছে। তারা খসছে আকাশ থেকে, মেঘের নিচে চাঁদকে রেখে রাতের নদী সাঁতরে পেরোয় দুরন্ত এক বৃদ্ধ গ্রহ। অপেক্ষাতে একলা থাকার কি দুঃসহ কষ্ট নিয়ে প্রতিটা দিন তবুও বাঁচো। এই, বাড়ি আছো? আর কটা দিন এই তো মোটে, তোমার ঠোঁটে উষ্ণ চুমু খাওয়ার লোভে প্লেন ধরছি। এটা ওটা শপিং করছি, মেলাকাইটের সবুজ চুড়ি, কাল কিনেছি কড়ির মালা, আরো কিছু পাথর নুড়ি। কি দারুণ এক টব দেখেছি, লাল বেগুনি ফুলের গাছও। এই, বাড়ি আছো? তোমার দেয়া ফর্দটাকে বাম পকেটে বুকের উপর খুব যতনে বোতামেটে কাল রেখেছি। নিজের দেহের অঙ্গ ভেবে ওকে আমি সঙ্গে নিয়ে ঘুমোতে গেছি। জল জলে সব তারার মতো বর্ণগুলো সমস্ত রাত আমার সাথে গল্প ছলে কি নির্ভয়ে সাথেই শুলো। তাকিয়ে দেখি জানলা দিয়ে দুষ্টু কিছু লাল করবি ঘাড় উঁচিয়ে দেখছে আমার না ঘুমানো রাতের খেলা। মাথার ভেতর চলছে তখন জোনাকিদের নগ্ন মেলা, দুশ্চিন্তার সাম্বা নাচো। এই, বাড়ি আছো? তুমিও কি মধ্যরাতে দাঁড়িয়ে একা আকাশ দেখো, প্রান্তরেখা? এরোপ্লেনের ডানায় চড়ে স্বপ্নগুলো উড়াল দিল। আমাদের তো ভালোই ছিল, অগ্নি জল আর আমরা দুজন, পড়শি কিছু বন্ধু সুজন। এতটুকুন ফ্ল্যাটের ভেতর কাটছিল দিন সাদা কালো। হঠাৎ রঙিন স্রোতের হাওয়া, দমকা বাতাস, কারার মতো দুঃসহ এই একলা প্রবাস। জীবনটাকে টানছি কেবল, জীবন তো নেই, একলা তো না, তবু আমার সান্ত্বনা এই, সঙ্গী আমার কাজ ঘেরা ওই বাক্সটাতে বন্দি দুটো রঙিন মাছও। এই, বাড়ি আছো? ফোন বাজছে, ধরছো না যে? বাদ দাও তো আজে বাজে চিন্তাগুলো, মন দিয়ে শোনো, পরে না হয় আঙুল গুনো, ক্যালেন্ডারে দাগ কেটে দাও, ওদের জানাও আসছি আমি ডিসেম্বরের 20 তারিখে। দিনটা না হয় রাখো লিখে তোমার খাতার ওখানটাতে। বুঝেছো তো, গভীর রাতে ঘড়ির সাথে পাল্লা দিয়ে যেখানে এক হৃদয় নাচে তিত্তিরিয়ে। এই যে দেখো,
টুপ করে এক জলের ফোঁটা পড়লো ঝরে, আকাশে তো মেঘ করেনি, কোত্থেকে এই বৃষ্টি পড়ে, তাহলে কি ভাঙলো তোমার চোখের কাঁচও? এই বাড়ি আছো? ধন্যবাদ। খুব অসাধারণ একটি কবিতা, স্বরবৃত্তের স্বরমাত্রিকও বলতে পারো, তবে সত্যই ধরবো আমরা। কবিতাটি ভালো কবিতা, যদিও কবিতাটি যখনই বাড়ি আছো বলো তখন অবনী বাড়ি আছো মনে অবনীকে, পড়ে যায় না? কিন্তু তারপরেও মানে একজন দক্ষ কবির কাজ যে আমি সেই শব্দটি ব্যবহার করে আমি পাঠককে যদি আরেকটা ভুবনে নিয়ে যেতে পারি, আরেকটা দিগন্তে যদি আমি নিয়ে যেতে পারি, টেনে পাঠককে আমি এমন এক জায়গায় নিয়ে যাব যে সে আর সেই সেই চিত্রকল্পে, সেই উপমায়, সেই বক্তব্যের কাছে থাকবে না। সেই কাজটি তুমি করবার চেষ্টা করেছো, সেটি অনেকখানি সফল হচ্ছে আমি বলবো। এই কবিতার গল্পের মধ্যেও একটা অ- অভিনব গল্প আছে। সেই গল্পটি হলো কাব্যিক, সেটা গভীরতম জীবনবোধে। কবিতাটি ভালো, আমার কবিতাটি ভালো লেগেছে। তোমাকে ধন্যবাদ। আর এবার আমি শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো এত পপুলার বহুল পঠিত একটি কবিতা, এই শব্দটি নিয়ে ওখান থেকে বেরিয়ে এসে আরেকটি কবিতা তৈরি করা, এটা আসলে সোজা কথা না। এটা খুবই কঠিন, এবং হয়তো মানুষের প্রথম দিকে এটা মনে পড়বে, কিন্তু তারপরে সে আস্তে আস্তে সরে যাবে, তোমার গল্পের কাছে সে চলে যাবে। এখানেই কবির সার্থকতা। এটি শামসুর রহমান করেছেন। আমি আজকে শামসুর রহমানকে নিয়ে আমাদের যে আলোচনাটি হবে তখন আমি সেই কথাটি বলবো। শামসুর রহমান অসংখ্য জায়গায় এরকম কাজ করে। তো আমি আপনার এবার যে একটা লাইনও কবিতাটি, শামসুর রহমান নিয়ে নিয়েছেন নাকি? আমি সেটা বলবো না। আমাদের কাছে ত্রিদীপেরও নিয়েছে, ত্রিদীপ দস্তিদারের, সেটা একটা ভালো গল্প। রামান ভাই নিয়ে আলোচনা করলাম, গল্পও করবো। তো এখন আমি যে কবিতাটি পড়ছি, কবিতাটির শিরোনাম হচ্ছে আহ সমকালে কালবেলা। এই কবিতাটি 80-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় লেখা, এবং তখন অনেকে মৃত্যুবরণ করছিলেন। ট্রাক এসে চাপা দিয়ে কিছু ছাত্রদেরকে মেরে ফেললো। আমরা প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন খন্দকার আশরাফ হোসেন তখন জীবিত, উনি একবিংশ করার জন্য কাজ করছেন, আমি তার সঙ্গে ছিলাম। বদরুল ছিল, বদরুল হায়দার ছিল, মোহাম্মদ সাদিক, ফরিদ কবির, আনোয়ার আহমেদ, আমরা সবাই এক জায়গায় কড়ইতলায় বসে তখন আড্ডা দিতাম। তখন এই কবিতাটি আমার লেখা, এবং কবিতাটি খন্দকার আশরাফ খুব পছন্দ করেছিলেন। আজকে তিনি আমাদের মধ্যে নেই, আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তিনি 80-র দশকের একজন প্রধান কবি ছিলেন। সমকালে কাল বেলা, কালে কালে দীর্ঘ বেলা যায়, আলেয়ার অসহিষ্ণু সেদে সমকাল শুদ্ধ ভিজে ওঠে, বৃষ তার কাঁধ থেকে ফেলে দেয় বৃদ্ধ পৃথিবীকে। মাঠ কাঁপে, নদী কাঁপে, অরণ্য অরণ্য কাঁপে প্রাণী। আমি কাঁপি, আমি কি মানুষ না প্রাণী? মানুষ কাঁপে না শীতে, শীতান্ধ ষাঁড়ের দাঁতে দীর্ণ হয় চাঁদের আগুন। মৃত্তিকা শিশুর টানে আকাশের স্তন থেকে শিশিরের দুধ ঝরে, রক্ত ঝরে, নপুংসক রাত্রি ঝরে পড়ে। সমকালে কাল বেলা, কালে কালে দীর্ঘ বেলা যায়, গড়ায় গভীর ভাবে পাথরের উঠ, মরু কানাভার মতো আতঙ্ক উঠে আসে মানুষে মানুষে। মানুষ তবুও থাকে, থাকে। আমি থাকি না, শুধু পালাই ভেতরে, শামুকের সন্দেহে নিজেকে লিপ্ত হতে দিই। আমি কি মানুষ, নাকি মানুষের মর্মান্তিক পরিণতি কিনা? কাল বেলা, সমকাল, কালে কালে দীর্ঘ বেলা, বন্ধা প্রান্তর, বেলা যায় যায়। অসাধারণ, অসাধারণ একটি কবিতা। মানে এই কবিতাটি আবার আমাদের এই বিভিন্ন হোস্টেলের ছেলেরা এটার আবার প্যারোডি করেছে, সমকামে কাম বেলা, কামে কামে দীর্ঘ। আমার গেলে আমি যখন যাইতাম পথ দিয়ে, আমার পিছনে আবার দু একজন এগুলো বলতো, তা মজাই লাগতো যে এরা এটা খারাপ কবিতা কিছু না, কিন্তু এটা খারাপ কিছু না। কবিতার প্যারোডি করেছে, সেটা ভালো লাগতো। আমি যাই হোক, আমি অবশ্য নেতিবাচক সমালোচনাকেও খুব ইতিবাচক ভাবেই গ্রহণ করি। কোনো কবিতা যখন মানুষকে নেয়, ধরো নজরুলের যখন বিদ্রোহী বেরোলো, তখন তার সমকালীন কবিরা ঈর্ষায় জ্বলে পুড়ে মরছিল। তারা একজন একজন তো একটা প্যারোডি করলো, আমি ব্যাং আমার লম্বা লম্বা ঠ্যাং, মনে আছে? আচ্ছা, নজরুলের বিদ্রোহী কবিতার মতো একটি কবিতা আমি লিখে প্রথমে লুকিয়ে রেখেছিলাম, পরে আমি ফেসবুকে অনেকদিন পর দেওয়ার পরে ভাবছিলাম সবাই বকা দিবে, তো বকা না দিয়ে অনেকে প্রশংসা করলো। তো সেই কবিতাটি দিয়ে আমি শেষ করবো, তার আগে আমি একটি ছোট্ট কবিতা পড়ি। কবিতার নাম বাঁশি। তুমি পড়ার পরে আমি একটা কবিতা পড়ে শেষ হ্যাঁ, করে দেবো। আপনি একটা পড়ে শেষ করবেন। হ্যাঁ। তুমি কি সেই দূরের বাঁশি, পাথর গৃহে আজো নীল কষ্টে বাজো, আমিও তো মধ্যরাতে হঠাৎ বলি আসি, চিকন বাঁকা বাঁশের বাঁশি, ছিদ্র গোটা সাত,
6টি ঢাকা 6 আঙ্গুলে, একটি রেখেছিলাম খুলে, এক ফুটোতে আওয়াজ তুলে করত বাজিমাত, নষ্ট রাতে হঠাৎ বাঁশি বাজলো অকস্মাৎ। ধন্যবাদ। আমি ধন্যবাদ। তুমি যে ছন্দ, তুমি যে ছন্দে লেখন, এটা আমার ভালো লাগে। আহ, ধরো তুমি 80 শেষ দিকে এসছো, 90 প্রথম থেকে তোমার উত্থান। তোমাদের সময়কালের বহু কবিরা মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্তে মানে একটা পূর্ণাঙ্গ একটা সুন্দর নিটল কবিতা কিন্তু অনেকে লিখতে পারে না। এবং সেজন্য আমার খুব কষ্ট হয়। বা আমি যখন ছন্দের কথা বলি তখন অনেকে বলে ছন্দ কেন লিখো। তো ছন্দে সেজন্য লিখতে হবে যে তুমি যদি গদ্য কবিতাটিও লেখো, তার মধ্যে যে ছন্দটি আছে, যে দোলাটি আছে, সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে গদ্য কবিতা হচ্ছে উদয় শঙ্করের হেঁটে যাওয়ার মতো। অর্থাৎ নৃত্যশিল্পী উদয় শঙ্কর যখন হেঁটে হেঁটে যেতেন, তার মধ্যে একটা ছন্দ ছিল। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর গদ্য কবিতা সম্পর্কে এই কথাটি প্রয়োগ করেছিলেন। সেটাই আমাদেরকে মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরও তার যে হঠাৎ দেখা কিংবা যে সমস্ত গদ্য কবিতাগুলো লিখেছেন, সে সেসব আখ্যানধর্মী কবিতাগুলো পড়লে বোঝা যায় তিনি কিভাবে সেখানে ছন্দটা, একটা গতিটা তিনি তিনি সেখানে মেনটেন করেছেন। যাই হোক, আমি যে কবিতাটি এখন পড়বো, কবিতাটির শিরোনাম হচ্ছে আহ চন্দ্রমুখী ধানশীষ পূর্ণ প্রাণ যাবে। এই কবিতাটি লেখা হচ্ছে আহ 80 দশকের শেষ দিকে, 90 এর প্রথম দিকে সম্ভবত, না 80 শেষ দিকে লেখা। আমি কলকাতার একটা সাহিত্য সম্মেলনের সাংস্কৃতিক খবর আমাদের কাজল চক্রবর্তী আমাকে আমন্ত্রণ জানিয়েছে। তো আমরা তখন যাচ্ছিলাম। তখন হঠাৎ করে কি কারণে যেন বর্ডারটা সিল করে দেওয়া হলো, আমরা বিকেলে যেতে পারলাম না। ওইখানে একজন কাস্টমস অফিসার কবি ছিলেন, খুঁজে পেতে তাকে বের করে তার বাসায় রাতে থাকলাম। তখন দেখলাম রাতে ওখানে অনেক শব্দ হচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই কি কয়, যে সমস্ত গাছগুলোকে আমরা এখানে রিজেক্ট করা হয়েছে, যে গাছগুলো কেটে ফেলবে, সে কেটে ফেলার জন্য করাত দিয়ে রাতে গাছ কাটছে। তা আমি দেখলাম এত অসাধারণ সব বৃক্ষ, এগুলো নিধন করা হচ্ছে। এই প্রকৃতি, এই এত চমৎকার গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে, কি ভয়ঙ্কর! আমার রাত্রে আর ঘুম এলো না। আমি খুবই একটা বিমর্ষ চিন্তার মধ্যে অতিবাহিত করছিলাম। শেষ রাতের দিকে আমার একটু ঘুম এলো। তারপরে আবার আমি ঘুমোতে পারলাম না, জেগে উঠে আমি এই কবিতাটি লিখলাম। কবিতাটির শিরোনাম ছিল সোনামুখী ধানশীষ পূর্ণ প্রাণ যাবে। সারা রাত বৃক্ষ হননের শব্দ, বনস্থলী ভূমিসজ্জা নেয়। আমার সুপ্রিয় সেই সব পবিত্র গাছেরা, যাদের আমি ভালোবেসে শুনেছি কতবার, তাদের আর্তনাদ শুনে সারা রাত আমাকে কাঁদতে হলো বদ্ধ বলে। এখন বুকের গভীর থেকে প্রতিদিন এ দৃশ্য উঠে আসে স্বপ্নের ভেতর। কুঠারের কঠিন হৃদয় সেই নগ্ন হন্তারক। আমার সমস্ত শরীর সারা রাত নুনের আরকে ডুবে থাকে। কপালের দুপাশ বেয়ে যন্ত্রণার স্রোত নামে ঘাড়ের নদীতে। প্রতিদিন স্বপ্নে সারা রাত এইভাবে অবিরাম অশ্রু নিঃসরণ। আমি হাঁটু মুড়ে বসি, দুহাতে মুখ চেপে কাঁদি। আমি জানি একজন বৃক্ষের জন্য সবাইকে কাঁদতে হবে। আমার চারপাশে বিষণ্ণ ধ্বংসস্তূপ, রূপালী মাছের সমাধি, নিহত বৃক্ষের সব। বুঝতে পারি জীবনের সব তৃষ্ণা একাগ্র হলে বুকের মাটিতে অঙ্কুর উদ্যমের ব্যথার জন্ম নেয়। তারপর একদিন বৃষ্টি ধারায় স্নাত বদ্ধ ভূমিতে বৃক্ষের দিন আসে ব্রহ্মপুত্র, পত্রালীর নৌকা ভাসে সবুজ বাতাসে। আমি সব কান্না, সব মৃত্যু মুছে ফেলে সেই বৃক্ষময় দিনের কাছে যাব, তার ফসলিম ফুল ও গন্ধময় আশ্চর্যের কাছে। তার ধানশীষ ডালপালা নুয়ে থাকে সম্পদের ভারে। আমি এক সোনামুখী ধানশীষ পূর্ণ প্রাণ যাব। অসাধারণ, ধন্যবাদ জহির। অসাধারণ কবিতা। আমার মনে হয় আমি যে কবিতাটা পড়তে চেয়েছিলাম সেটা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমরা 12টা 3 বাজে, 1 ঘন্টা হয়ে গেছে। আমরা আজকের মতো এখানে শেষ করি। সেই কবিতাটি অন্য এক অনুষ্ঠানে শোনাবো। শেষ করার আগে পিবি শেলির একটি কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে, তিনি বলেছেন, পোয়েটস আর আনরেকগনাইজড লেজিসলেটরস অফ দি ওয়ার্ল্ড। পৃথিবীর অস্বীকৃত আইন প্রণেতা হচ্ছে কবিরা। কেন? কারণ হচ্ছে আমাদের যে কবিদের যে পংক্তিগুলো যুগে যুগে সামাজিক বিধি নিষেধগুলো মানার জন্য, মানবিক বোধ মানুষের তৈরি করার জন্য কবিদের পংক্তিগুলোকে বারবার ঘুরে ফিরে আমরা উদ্ধৃতি দেই এবং মানুষকে বলি যে এইরকম হয়। যেমন আমরা বলি, বাচ্চা
কথা না শুনলে বলি সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এটা আমরা শিশুদের বলি। এবং এটা আমরা নিজেরাও, আমি নিজেও এটা মনে করি যখন আমি নিজে কোনো একটা খারাপ কাজ করি তখন আমি এটা বলি। এইরকম ভাবে কবিদের পংক্তিগুলো আমাদেরকে বিভিন্ন সময়ে যুগে যুগেই এই সমাজে মানবিক বোধ জাগিয়ে রাখার জন্য, ভালো সমাজ তৈরির জন্য পংক্তিগুলো কাজে লাগে। সেই জন্যই পিবি শেলী বলেছেন যে আনরেকগনাইজড লেজিসলেটরস অফ দি ওয়ার্ল্ড। তোমার সঙ্গে আমি একটু সম্পর্ক একটা কথা বলে শেষ করি, সেটি হচ্ছে যে একজন বলছেন যে কবিরা হচ্ছে কবিতা হচ্ছে অলিখিত সংবিধান, আর কবিরা হচ্ছে আহ, আহ, মানে রাষ্ট্রের একজন রাষ্ট্রদূত, কিন্তু সেটি রাষ্ট্র স্বীকার করে না, কিন্তু জনগণ সেটাকে স্বীকার করে যে তারা হচ্ছে একটা দেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করে। আর ইয়েটসের বাবা একবার ইয়েটসকে জিজ্ঞেস করলেন কবিতার সংজ্ঞা তুমি জানো, বলো তো, কবিতা তো লেখো, কি সংজ্ঞা কবিতার? ইয়েটস বললো আমি জানি না, তুমি জানো, তুমি বলো। বলছে, কবিতার সংজ্ঞা হচ্ছে আমি যেটা জানি, ওর বাবা বললেন, সেটি হচ্ছে সোশ্যাল কন্ট্যাক্ট অফ এ সলিটারি পার্সন, অর্থাৎ নিঃসঙ্গ মানুষের সামাজিক দলিল। কবি নিঃসঙ্গ, কিন্তু সে রচনা করে সমাজের দলিল। অর্থাৎ কবিরা সমাজের সেই অলিখিত সংবিধানগুলো রচনা করে, সমাজের দলিল রচনা করে, এবং যা কাল থেকে কালে, যুগ থেকে যুগে প্রবাহিত হয় এবং মানুষকে পরিশুদ্ধ করে, সমাজকে, রাষ্ট্রকে পরিশুদ্ধ করে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মকে স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করে, এবং আমি মনে করি সমস্ত অন্যায়, অবিচার এবং শোষণ, নির্যাতনের প্রতিবাদ করতে শেখায়। কবিরা আবেগ তৈরি করে, স্বপ্ন তৈরি করে। আর আজকের দর্শক শ্রোতা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন, কাজী জহিরুল ইসলাম এবং আমি রেজাউদ্দিন স্টালিন, আমরা যে কবিতাগুলো পড়লাম, আমরা চেষ্টা করেছি আমাদের কবিতাগুলো সঠিক সুন্দর করে পড়ার জন্য, এবং এরকম আয়োজন আরো অনেকে করবেন, নিশ্চয়ই করবেন, এবং আমরা তাদের সেই কবিতাগুলো শুনবো। পৃথিবীর বিভিন্ন জায়গায় কবিতা নিয়ে কাজ হোক। এই করোনাকালীন সময়ে আমরা বিশ্বের করোনা মুক্ত একটা নতুন বিশ্ব দেখতে চাই, এবং সেই বিশ্বে যখন আসবে তারপরে আমরা নিশ্চয়ই আবার মিলিত হব। আমরা সবাই ভালোভাবে থাকবো, বেঁচে থাকবো, সুরক্ষা করবো নিজেরাই নিজেদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ কবি রেজাউদ্দিন স্টালিন। এবং আমি কাজী জহিরুল ইসলাম, আমরা দুজন মিলে আজকে কিছু কবিতা পড়ার চেষ্টা করলাম, আমাদের লেখা কবিতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মন্তব্যগুলো আমরা দেখাবার চেষ্টা করেছি। যারা মন্তব্য করেছেন, দেখেছেন এবং ভবিষ্যতে দেখবেন, এটা রেকর্ডেড থাকবে ফেসবুকে, ভবিষ্যতে যারা দেখবেন তাদের সকলের প্রতি শুভ কামনা জানিয়ে শেষ করছি। তার আগে একটি কথা শুধু বলবো যে আমরা এখন দুঃসহ একটি কাল অতিক্রম করছি করোনা ভাইরাসের কারণে। আমরা গৃহে অন্তরীণ থাকছি। এই সময়টায় শুধু হতাশা আর আতঙ্কের মধ্যে ডুবে থাকলে হবে না, তাহলে আমাদের মনোবলটা ভেঙে যাবে। আমাদের আনন্দও করতে হবে। সেই আনন্দ করারই একটি উপায় হচ্ছে আমাদের এই কবিতা পাঠ। আশা করি সবাই এটিকে ইতিবাচক ভাবেই দেখবেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে রাত 11টায় শামসুর রহমানকে নিয়ে যে অনুষ্ঠানটা হবে একটু বলো। হ্যাঁ, আজকে আমাদের আরেকটু পরে বাংলাদেশ সময় রাত 11টা এবং নিউ ইয়র্ক সময় 1টায় কবি শামসুর রহমানকে নিয়ে আমরা একটি আলোচনা করব। সেই আলোচনায় অংশ নেবেন কবি রেজাউদ্দিন স্টালিন, কবি ইকবাল হাসান, কবি দিলারা হাফিজ, কবি শাকিল রিয়াজ এবং সাংবাদিক কবি আনিস আহমেদ। আমিও থাকবো। আমরা আলোচনা করব এবং কবিতা পাঠ করবেন আবৃত্তি শিল্পী মেহেদী হাসান এবং ফারুক আজম। আমাদের সঙ্গে থাকবেন। শামসুর রহমানকে নিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।